বাসর ঘরে বসে রাগে দুঃখে অনবরত কান্না করে যাচ্ছে রায়া। নিজের বড় ভাই সমতুল্য চাচাতো ভাইকে বিয়ে করতে হবে, এটা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। এক বাড়িতে ছোট থেকে বড় হয়ে ওঠা, এখন পাশাপাশি আলাদা বাসা, যার কাছে নিয়ম করে সন্ধ্যা হলেই পড়তে বসা, তাকে কিনা বিয়ে করতে হলো। ইহানকে সে কোনো দিনই প্রিয় মানুষ হিসেবে কল্পনা করতে পারেনি। দরজা খুলে ইহানকে ভেতরে আসতে দেখে যেন রাগ মাথায় উঠে গেল রায়ার। পাঞ্জাবির কলার ধরে কান্না করতে করতে ঝাঁকাতে থাকে। তুই কি করে পারলি আমার জীবনটা এভাবে নষ্ট করে দিতে? আমি তোকে কোনোদিন ক্ষমা করব না, তোকে আমি শেষ করে ফেলবো। কলার ছাড়ো রায়া, আমার গলায় লাগছে। আমার সাথে একদম বাড়াবাড়ি করবি না। ইহান শেখ এগুলো একদম বরদাস্ত করবে না। আর তুই আমার সাথে কোন সাহসে তুই করে কথা বলছিস? লাগুক, মরে যা তুই। জানতি না তুই যে আমি শাওনকে ঠিক কতটা ভালোবাসি? তারপরেও তুই কিভাবে আমার সাথে এতটা খারাপ করতে পারলি? কি ক্ষতি করেছিলাম আমি তোর? শাওন দুদিন ধরে এসেই তোকে পেয়ে যাবে, আমার সাথে তোর দূরত্ব তৈরি করবে, আর আমি তাই একটু সহজে মেনে নিব, তাই না? এত সহজ না সবকিছু, বুঝেছিস? ছোটবেলা থেকে আমি যা চেয়ে এসেছি সবকিছু পেয়েছি। বাবা আমার হাতের মুঠো এনে দিয়েছে সবকিছু, আর তুই তো একটা সাধারণ মেয়ে। আমাকে চাইতে বলেছে কে তোকে? আমাকে না চাইলেই পারতি। তোর এত এত দামি জিনিস চাওয়া আর পাওয়ার মাঝে এই সস্তা সাধারণ মেয়েকে না চাইলেও তো পারতি। ইহান শেখ যা চায় সেটাই পায়, হোক সেটা আপোষে বা ঝামেলা করে, হোক সেটা দামি বা সাধারণ কিছু। ইহান, আমি তোকে খুন করে ফেলবো জাস্ট। কথাটা বলেই রায়ার রুমের এপাশে ওপাশে কিছু খুঁজতে থাকে। তেমন কিছু না পেয়ে মিষ্টির সাথে রাখা কাঁটা চামচ দেখলে সেটা নিয়েই ইহানের কাছে ফিরে এসে চামচটা ইহানের গলায় ধরে। এটা দেখেছিস? একদম তোর গলা ফুটো করে দেব। না থাকবে বাঁশি আর না বাজবে বাঁশরি। পারলে করে দেখা, যদি না পারছিস এটা করতে তাহলে তুই আজকে শেষ। এসব করে তোর অভ্যাস না থাকলেও এটা আমার অনেক দিনের অভ্যাস। আর আমাকে তোর থেকে ভালো আর কে চেনে বল? তোকে নিজের খারাপ রূপটা দেখাইনি জন্য ভাবিস না কোনোদিন দেখাবো না। আমাকে ভয় দেখাচ্ছিস তুই? এতদিন তুইও আমার ভালো রূপ দেখেছিস, এবার আমার বাজে রূপটাও দেখে নে। কথা না কাজ কর। কোনোভাবে বেঁচে গেলে তোকে আমি শেষ করে ফেলবো রায়া। শেষ বলতে শুধু একেবারে সমাপ্তিকে বোঝায় না, কিছুর সমাপ্তি ঘটিয়ে নতুন কিছু শুরু করাকেও বোঝায়। আর তোকে তো আমি কোনো না কোনোভাবে শেষ করবই। শেষ যেহেতু করবি তাহলে বিয়ে করেছিস কেন? ইহান কিছু বলবে তখনই দরজায় নক করার শব্দ পায়। ইহান দরজার দিকে তাকিয়ে আবার রায়ার দিকে রেগে তাকায়। তোর তো টাইম শেষ মামা, মেরে দিতে তো পারলি, এবারে ইহান শেখের কেল দেখবি। ইহান গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে দিতেই রায়ার মা রুমে প্রবেশ করে। রায়া তার মাকে দেখে আরো ক্ষিপ্ত হয়ে যায়, তেরে মায়ের দিকে এগিয়ে আসে। কেন এসেছো তুমি? রায়া মরে গেছে কিনা সেটা দেখতে এসেছো? ওর মতো গুন্ডার সাথে বিয়ে দিয়ে শান্তি হয়নি তোমার? আর তোমার স্বামীর মরেছে কিনা সেটা আবার দেখতে এসেছো? মুখ সামলে কথা বল রায়া, উনি তোর বাবা হন। আর মরে যাওয়ার কথা বলছিস তুই, সেটা আগে মরতে পারতি না? বেচারার এতদিনের সম্মান তুই নষ্ট করেছিস, আর এখন বড় বড় কথা বলছিস? লজ্জা করছে না রে তোর এসব বলতে? কে বলেছিল তোমাদের আমাকে ফিরিয়ে আনতে? চিল শকুনে নিয়ে যেত, তাতে তোমাদের কি? রায়া এবার চুপ কর। এতক্ষণ বাজে ব্যবহারের জন্য কিছু বলিনি, এবার কিন্তু বড় আম্মুর সাথে খারাপ ব্যবহার করার জন্য মার খাবি আমার হাতে। তোকে তাদের মান সম্মান নিয়ে খেলা করার অধিকার কে দিয়েছে? তুই আমাদের মাঝে কথা বলার কে? সবসময় অন্যদের মাঝে ঢুকে পড়ার স্বভাব বাদ দে। রায়া, ইহানের সাথে একদম বাজে ব্যবহার করবি না। আমি যদি শুনেছি যে তুই ইহানের সাথে খারাপ ব্যবহার করেছিস তাহলে খুব খারাপ হয়ে যাবে। তুই আমার বাসার চৌকাঠের ভেতরেও আসবি না কোনো দিন। এই যে তোর লাগেজ, এখানে তোর জামা কাপড় রাখা আছে, কোনো কারণ দেখিয়ে যেন আমার বাড়ি যাবি না তুই। কথাগুলো বলেই রায়ার মা হনহন করে বেরিয়ে যায় রুম থেকে। রায়া কি করবে বুঝতে পারে না। ও বাড়িতে যেতে পারবে না মানে? সে কি এখানে থাকবে নাকি? কোনোদিনই তা সম্ভব না তার পক্ষে। যে করেই হোক এখান থেকে বের হতে হবে। রায়ার মা চলে যাওয়ার পরপরই রায়া বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যেই ভাবা সেই কাজ। রাগ করে বাইরে যেতে উদ্যত হয়। ইহান সাথে সাথে রায়ার হাতটা খপ করে ধরে ফেলে। তুই কি ভেবেছিস রাহাব শেখের মান সম্মান নষ্ট করেছিস
তার মেয়ে হয়ে এখন কি আমি আমার মান সম্মান ডোবাতে দেব নাকি? মানে আমাকে ছাড় তুই ইহান, আমি তোর সাথে এক ছাদের নিচে এক রুমে রাত কাটাতে পারবো না। আজকে থেকে আমার কেউ নেই, আমি একা। শুধু এক রুমে রাত কেন কাটাবি? এক বিছানায় আমার পাশে শুয়ে স্বামীর অধিকার দিয়ে তারপর আজ তোর রেহাই। মানে চল তোকে বুঝিয়ে দিচ্ছি, ইহান একদম আমাকে স্পর্শ করার সাহস দেখাবি না। তোর হাত আমি ভেঙে গুড়িয়ে দেব বলে দিলাম। কোন যেহেতু করতে পারিসনি সেহেতু হাত ভেঙে গুড়ি দিতে পারবি না। ইহান শেখের গায়ে হাত তোলা এত সহজ নয় মিসেস ইহান। তোর পদবি আর তোর নামের আমি কাঁথায় আগুন দেই। আমি আগেও রায়া শেখ ছিলাম, আর এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আগে ছিলি, এখন তুই আমার পরিচয়ে পরিচিত, আর ভবিষ্যৎ তাই। শেখ তো শেখই থেকে যাবি, তাই না? এখন তো হাত ধরেছি, আরো অনেক কিছু বাকি। কথাটা বলেও ইহান রায়ার হাত ছেড়ে কোমর চেপে ধরে। ইহানের এহেন আচরণে রায়া চমকে যায়, বারবার ইহানকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ইহান ছাড়ার পাত্র না। তোমার কি মনে হয় জান আমি তোমাকে আজ রাতে এমনি এমনি ছেড়ে দিব? সবার সামনে 3 বার কবুল বলে তোমার সব দায়িত্ব আমি নিয়েছি। আমাকে খুশি করার দায়িত্ব তো তোমাকেই নিতে হবে। ইহান ছেড়ে দে আমাকে, নইলে কিন্তু আমি চেঁচামেচি করব বলে দিলাম। ইহান এবার রায়াকে নিজের এক সাইডে চেপে ধরে টেনে সাউন্ড বক্সের কাছে নিয়ে যেয়ে গান চালিয়ে দেয়। উচ্চস্বরে হেসে বলে, চিৎকার দাও জান, জোরে চিৎকার দাও, আজ তোমাকে কেউ শুনবে না। ইহান এবার রায়াকে কোলে তুলে নেয়। রায়া ইহানের বুকে আঘাত করেই যাচ্ছে। ইহানের সেদিকে নজর নেই। রায়ার আঘাত যেন কোনোভাবেই তাকে স্পর্শ করছে না। ইহান রায়াকে কোলে থেকে বিছানায় ফেলে দেয়। রায়া এবার ভয় পেয়ে যায়। তার মতো সাধারণ নারীর এত ক্ষমতা নেই যে কিনা ইহানের মতো জিম করা ছেলের সাথে শক্তিতে কুলিয়ে উঠতে পারবে। না ইহান, তুই আমার সাথে এমনটা করতে পারিস না। আমি তোকে আমার স্বামী হিসেবে মানি না, আর জীবনেও তোকে আমি মানব না। তুই আমি দুজনে কবুল বলে একে অপরকে স্বীকার করে নিয়েছি, অনেকে সাক্ষী আছে, আর তুই কি না বলছিস মানিস না? আমার বাড়ি আবদার নাকি? বিয়ে করেছি কি শুধু তোরই রূপ দেখার জন্য নাকি? আর কোনো কথা নয়, কোনো কথা না ডার্লিং। আর এতক্ষণ আমার নাম ধরে ডাকা, তুই করে কথা বলার শাস্তি তো তোকে পেতেই হবে। ইহান একটানে রায়ার শাড়ির আঁচল বুকের উপর থেকে সরিয়ে দেয়। রায়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। রায়া আর নিজেকে রক্ষা করতে পারে না ইহানের হাত থেকে। রায়া ইহানের কাছ থেকে কিছুতেই ছাড়াতে পারে না। তবুও রায়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করেই যাচ্ছে, বারবার চিৎকার করছে, কিন্তু কিছুতেই কাজ হয় না। বৌভাতের অনুষ্ঠানে মানুষ আসা শুরু করেছে, কিন্তু নতুন বউ এখনো ঘুম থেকে ওঠেনি। সকালে ইহান উঠে চলে যাওয়ার পরপরই দরজা লক করে আবার শুয়ে পড়েছে রায়া। রাতের শারীরিক অত্যাচারের রেশ এখনো কাটেনি। এসবের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত যেন তার শান্তি নেই। সকাল 10টা থেকে ইহানের মা ইরিনা বেগম এবং বোন ঈশা ডেকেই যাচ্ছে কিছুক্ষণ পরপর, কিন্তু রায়া কিছুতেই দরজা খুলছে না। 12টার দিকে আর কোনো উপায় না পেয়ে ইরিনা বেগম ছেলেকে কল দেন। ইহান সকাল থেকে কাজে ব্যস্ত, নিজের বিয়ের সমস্ত দায়িত্ব নিজের কাঁধেই এসে পড়েছে। মায়ের ফোন পেয়ে একটু ফাঁকা জায়গায় বেরিয়ে আসে ইহান। রায়া এখনো দরজা খুলেনি। পার্লার থেকে মেয়েরা এসে 11টা থেকে অপেক্ষা করছে। মানুষ আসা শুরু করেছে। বাড়ির এই অবস্থা দেখলে মান সম্মানের বাকিটুকু আর থাকবে না। ইহান, আমি আসছি আম্মি। ফোন কেটেই ইহান বাড়ির ভেতরে প্রবেশ করে। অনুষ্ঠান হলেও বাড়ির ভেতরে কোনো হইচই হট্টগোল নেই, সবাই বাহিরের দিকটাতেই আছে। ইহান বাড়ির ভেতরে ঢুকতেই এশার সাথে দেখা হয়ে যায়। ইহানকেই ডাকতে যাচ্ছিল সে, ভাইকে দেখে আর এগোয় না। ইহান হাঁটতে হাঁটতেই বলে, রায়া দরজা খোলেনি এখনো? না, ভেতরে গান চলছে, হয়তো আমাদের কারো কথা ডাক ভেতরে পৌঁছাচ্ছে না। আচ্ছা, তুই মাকে বল রায়া এখনই দরজা খুলবে। আধ ঘন্টার মধ্যেই যেন রুমে পার্লারের মেয়েদের পাঠিয়ে দেয়। এশা সম্মতিসূচক মাথা নাড়িয়ে চলে যায়। ইহান নিজের রুমের দরজার সামনে গিয়ে দেখে দরজা তখনও ভেতর থেকে আটকানো। পকেট থেকে চাবিটা বের করে দরজা আনলক করে ভেতরে প্রবেশ করে সাথে সাথে আবার দরজা বন্ধ করে দেয় ইহান। রায়া খাটে হেলান দিয়ে বসেছিল। ইহানকে দেখে রীতিমতো থতমত খেয়ে যায় সে। রায়ার মুখের অবস্থা দেখে ইহান বাঁকা হেসে বলে, কি ভেবেছিলি সারাটা দিন সবাই বাইরে থেকে তোকে ডাকবে আর তুই এভাবেই বসে মজা দেখবি? বড় কথা আমার সম্মান নষ্ট করবি? এটা আমি কি করে হতে দিই বলতো জান?
ইহান শেখের মান সম্মান তো তোর হাইটের ডাবল উঁচুতে আছে, লাফিয়ে লাফিয়ে চুতে পারবি না। এখন জিদ না করে যা, ফ্রেশ হয়ে আয়, বউ স্বাস্থ্য হবে তো আবার। আমি ফ্রেশও হব না, সাজবো না, এখান থেকে উঠবই না। শরীরে এনার্জি নেই, আদর লাগবে, আগে বলবি না? বলেই ইহান খাটের দিকে এগিয়ে যায়। রায়া এবার নড়ে চড়ে বসে, খাটের অন্য পাশে চলে যায় সে। রায়া উচ্চস্বরে বলে ওঠে, একদম কাছে আসার চেষ্টা করবেন না, একদম ছোবেন না আমাকে। ইহান রায়ার পা ধরে টেনে নিজের কাছে নিয়ে এসে চুলের খোপা খুলে কপাল থেকে গলা পর্যন্ত আঙুল বেয়ে নিচে আসতেই রায়া ইহানের হাত খপ করে ধরে ফেলে। ইহানের দিকে কড়া মেজাজে তাকিয়ে বলে, বলেছি না আমাকে স্পর্শ করবেন না, অনিষ্ট করে ফেলবো, কিন্তু ধ্বংস করে দেব সবকিছু। আমি তো ধ্বংস হতেই বিয়ে করেছি তোকে। ইহান শেখের বউ প্রলয়কারী না হলে কি চলে? এখন বলুন ম্যাম, এমনি এমনি ফ্রেশ হতে যাবেন নাকি এনার্জি লাগবে? হাফ ডোজে চলবে নাকি ফুল লাগবে? আমি কিছুতেই রেডি হব না। ইহান রায়ার কোমর জড়িয়ে ধরতেই রায়া চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। ইহান রায়ার পেটে হাত বুলিয়ে গলায় মুখ গুজে দিতেই রায়া কেঁপে ওঠে। ধাক্কা দিয়ে ইহানকে সরিয়ে দেয় সে। অসহায় চোখে ইহানের দিকে তাকায় রায়া। কেন করছেন এমন? আমি সত্যিই শাওনকে ভালোবাসি, ওর জায়গায় আমি কাউকে ভাবতে পারবো না। রাজনৈতিক রেষারেষির কারণে আমি কেন আমার ভালোবাসাকে বলি দিব? ও কালকে আমাকে নিতে আসতো, ও আমাকে অনেক রায়াকে কথা শেষ করতে দেয় না ইহান। রায়ার ঠোঁটে তার রাজত্ব চলছে। রায়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, এদিকে ইহান আরো শক্ত করে রায়ার হাত চেপে ধরেছে। রায়ার ঠোঁট থেকে নিজের ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে রায়ার গলায় নেমে যায় ইহান। রায়াও তার শক্তি হারাতে চলেছে। রায়ার কোমর ধরে টেনে নিজের আরো কাছে নিয়ে আসে ইহান। ইহানের এলোমেলো আচরণে ভয় পেয়ে যায় রায়া। হঠাৎ বলে ওঠে, আমি তৈরি হয়ে নিচ্ছি, ছাড়ুন প্লিজ। ইহান গলা ছেড়ে আবার ঠোঁটে হানা দেয়। রায়া শুধু চোখ বন্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করছে। কিছুক্ষণ পর ইহান নিজে রায়াকে ছেড়ে দেয়। বাহুতে ঠোঁট মুছে বলে, ভালোবাসার মানুষের মুখ অন্য কারোর জন্য ভালোবাসার কথা শোনা যায় না। যতবার তুই এই ছেলের কথা বলবি ততবার আমি এভাবেই তোর মুখ বন্ধ করে দিব। 6 মাস ধরে রিলেশনে গেছি আমি, এর আগে কোথায় ছিলেন আপনি? যখন আমি কারোর সাথে নিজেকে ভালো রাখতে শিখেছি তখন আপনি আপনার ভালোবাসার কথা বলেছেন। যাকে ভালোবাসি তাকে ছেড়ে এখন সোজা অন্যজনকে বিয়ে করতে হয়েছে আমাকে। পৃথিবীর সব জোর জবরদস্তি শুধু আমার উপর। ক্লাস 9-এ পড়তি তুই, তখন থেকে তোর প্রতি আমার দুর্বলতা। আমি নিশ্চয়ই তখন তোর মন নিয়ে খেলতাম না। তোর বয়স কম ছিল সে সময়, যাকে ভালো লাগে। তোর কি মনে হয় পাশাপাশি বাড়িতে থেকে প্রেম করলে শরীর মানত? সামলাতে পারতি আমাকে? সব কিছু তছনছ হয়ে যেত রায়া। সম্মান হারাতি, আবেগ, মায়া, ভালোবাসার প্রতি বিশ্বাস সব চলে যেত। আমাকেও ভালোবাসতে পারতি না তুই। কত কষ্টে নিজেকে তোর থেকে আর ভালোবাসার অনিষ্ট থেকে দূরে রেখেছি সেটা শুধু আমি জানি। যখন সময় হলো কাছে পাওয়ার, অপেক্ষা করলাম ভালোবাসার অনুভূতি প্রকাশ না করে। কয়েক বছর আর সে কিনা অন্য কাউকে ভালোবাসে। খুব বেশি সময় নিয়ে ফেলেছেন আপনি। আমি আপনার কাছে নিজের ইচ্ছেতে কখনো ফিরতে পারবো না। আমি শাওনকে ভালোবাসি, শাওনকেই ভালোবাসবো। চাইছেন তো বউ সাজি, আপনার সম্মান আজ আমি রাখছি। কে সাজাবে পাঠিয়ে দেন, আমি ফ্রেশ হয়ে আসছি। চেয়ারের উপর রাখা তোয়ালে নিয়ে ইহানের সামনে থেকে চলে যায় রায়া। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে 3 জন মেয়ে তার জন্য অপেক্ষা করছে। রায়া মুচকি হেসে তাদের কাছে গিয়ে বসে। 2টার দিকে রায়াকে আসনে নিয়ে যাওয়া হয়। সেখানেই দাঁড়িয়ে বন্ধু বান্ধব পরিচিতদের সাথে কথা বলছে ইহান। রায়া চারদিকে খেয়াল করে দেখে নিজের জায়গায় বসে পড়ে। সবাই এসে ইহানের পাশাপাশি রায়ার সাথেও দেখা করে কথা বলছে। ইহান পেছনের দিকে তাকাতেই রায়াকে দেখতে পায়। এতগুলো মানুষের মাঝেই মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে সে। একজনের সাথে দাঁড়িয়ে কথা বলছিল সে। তার সাথে কথা শেষ না করেই রায়ার পাশে গিয়ে দাঁড়ায়। আমার হৃদয় হরণী তুই। পাশে থাকা হঠাৎ কথা বলায় বুঝতে পারে না রায়া। ইহানের দিকে বাঁকা হয়ে জিজ্ঞেস করে, কিছু বললেন? প্রলয়কারী তুই, আমার হৃদয় প্রলয় ঘটিয়েছিস, হৃদয় হরণ করেছিস। আপনার সাথে আমার প্রেমের সম্পর্ক না, এসব অন্য কাউকে বলুন, কাজে দিবে। তোর সাথে আমার প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, সব ধরনের সম্পর্ক। খুব তাড়াতাড়ি আমি এখন তো মানুষের মাঝে লিপকিস নিতে পারবি, আমার কিন্তু কোনো সমস্যা নেই বেব। যখন তখন যেখানে সেখানে যা তা করে ফেলতে পারে।
রায়া ঘুরে অন্যদিকে তাকায়। সবার সাথে দেখা সাক্ষাৎ করে অনুষ্ঠান শেষ করে নিজের রুমে ফিরতে ফিরতে রাত 8টা। রায়া রুমে আসার সাথে সাথে এশা এসে দরজায় নক করে। রায়া শাড়ি খুলতে গিয়ে আবার দরজার কাছে এসে এশাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? তুমি তো কিছু খাওনি, তাই কাকে খাবার পাঠিয়েছে তোমার জন্য, নিয়ে আসবো? তোর কাকিকে বলে দে খাবারের সাথে কয়েক ফোঁটা বিষ যেন দিয়ে দেয়। কি বলছো এসব? তুমি মাথা ঠান্ডা করো আপু, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি তো জানোই ভাইয়া একটু রাগী, কিন্তু খুব ভালো মানুষ। রুমে আসবি, আমি চেঞ্জ করব, ফ্রেশ হব। এত মেকআপ দিয়েছে, মুখ ভুল কাচ্ছে। ঠিক আছে যা, কেউ ডাকলে বলবি আমি ব্যস্ত আছি। এশা সেখান থেকে চলে যেতেই রায়া দরজা আটকাবে এমন সময় ইহান এসে যায়। দরজা থেকে রায়ার হাত শক্ত করে ধরে ভেতরে নিয়ে যায় ইহান। হাত শক্ত করে ধরায় রায়া ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। রুমের মাঝে এসে হাত ছেড়ে দেয় ইহান। রায়া ইহানের দিকে এক পলক তাকাতেই খেয়াল করে ইহানের চোখ মুখ শক্ত করে আছে। নিশ্চয়ই কোনো বিষয় নিয়ে রেগে আছে। রায়া মুচকি হাসে। করেছে তো অনেক কিছুই, কিন্তু কোনটার জন্য রেগে আছে কে জানে। ইহান তারা পায়ে হেঁটে দরজাটা দ্রুম করে আটকে দেয়। ইহান এবার রায়ার সামনে এসে দাঁড়ায়, দাঁতে দাঁত চেপে বলে, আমি পুরুষ মানুষ নই? কাউকে কিছু বললে ভেবে বলতে পারিস না? পুরুষ হতে হলে দম থাকতে হয়, ওটা আমার অনেক বেশিই আছে। আরও প্রমাণ চাস নাকি বিশ্বাস করতে? ইহান তারা পায়ে হেঁটে দরজাটা দ্রুম করে আটকে দেয়। ইহান এবার রায়ার সামনে এসে দাঁড়ায়, দাঁতে দাঁত চেপে বলে, আমি পুরুষ মানুষ নই? কাউকে কিছু বললে ভেবে বলতে পারিস না? পুরুষ হতে হলে দম থাকতে হয়, ওটা আমার অনেক বেশি আছে। আরও প্রমাণ চাই নাকি বিশ্বাস করতে? আপনি এগুলো আমাকে কেন বলছেন? তুই তো মানুষের কাছে বলে বেড়াচ্ছিস, তোকে বলবো না তো কাকে বলবো রে? আমি মোটেও এরকম কিছু কাউকে বলিনি, কিছুই বলিনি আমি। আমার ধৈর্যের পরীক্ষা নিস না রায়া, এত পরীক্ষা দিতে আমি অভ্যস্ত না। গত রাতের জন্য দুঃখিত। এরপর তোর ইচ্ছে বা অনুমতি ছাড়া আমি তোকে ছুঁবো না। নিশ্চিন্তে থাকতে পারিস এখন থেকে। ইহান কথাটা বলেই রুম থেকে বের হয়ে যায়। ইহানের এমন ভুল বদলে বেশ অবাক হয় রায়া। ইহানের চলে যাওয়ার দিকে নিমিষ চেয়ে থাকে। খারাপ মানুষের ভালো রূপ মোটেও হজম হচ্ছে না তার। ইরিনা বেগম রুমে প্রবেশ করে দেখে রায়া দরজার দিকেই তাকিয়ে আছে। তিনি রায়ার সম্মুখে এসে জিজ্ঞেস করেন, ইহান ওভাবে বেরিয়ে কেন গেল? কোনো কাজ পড়ে গেছে? জানি না, কিছু বলেনি। ইরিনা বেগম নিঃস্বরে বলেন, ভাগ্যে যা ছিল তাই হয়েছিল, এখন অতীত ভুলে যা। ইহানের সাথে যত তাড়াতাড়ি সব ঠিক করে নিবি ততই তোর জন্য ভালো হবে। আমার ছেলেকে তো চিনিস, ভীষণ জেদি আর একরোখা টাইপের। সবকিছু জলদি ঠিক করে নে। আমি খাবার পাঠিয়ে দিচ্ছি, খেয়ে শুয়ে পড়বি। ইরিনা বেগম চলে যাবার পরপরই রায়া দরজা আটকে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেয়। হঠাৎ বাড়ির কথা মনে হতেই বুকের মধ্যে কিছু একটা খচ করে বিঁধে। অনুষ্ঠানে সবাই সবার সাথে কথা বললেও তার বাড়ির কেউ তার সাথে কথা বলেনি, এমনকি তার মাও না। মাকে সে একবার চোখের দেখাটাও দেখতে পারেনি। ওদিকে শাওনের কি অবস্থা সেটা ভেবে মন খারাপ হচ্ছে রায়ার। শাওন কি তার কলের অপেক্ষা করছে? বিয়ের কথা তো সমস্ত গ্রাম জেনে গেছে। চেয়ারম্যান শামসুজ্জামানের মেয়ের বিয়ে বলে কথা, তাও আবার ইহান শেখের সাথে। শাওন তাকে ভুল বুঝবে কিনা সেটা নিয়ে ভাবছে রায়া। রুমের মধ্যেই পায়চারি করতে থাকে সে। ভীষণ অস্থির লাগছে তার। দরজায় নক করার শব্দ হতেই রায়া গিয়ে দরজা খুলে দেয়। ইহান খাবার নিয়ে দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। রায়ার দিকে প্লেট এগিয়ে দিয়ে বলে, অনেক রাত হয়ে গেছে, খাবার খেয়ে ঘুমিয়ে পড়। আমি পাশের রুমে আছি, রাতে কোনো প্রয়োজন হলে ডাক দিলেই হবে। এত চেঞ্জ হঠাৎ, এত ভালো মানুষই কেন? আপনি তো ভালো মানুষ নন। ঘরের কথা বাইরে গেলে সেটা দৃষ্টিকটু দেখায়, সেটা যখন অন্য মানুষের মধ্যে ঘুরে ফিরে আবার ঘরের মানুষের কাছে আসে তখন সেটা আরো বাজে দেখায়। আপাতত চাইছি না আমাদের আর কোনো ঘটনা ঘটুক। তুই যা চাইবি তাই হবে। আমি তোর আশেপাশে আর থাকছি না, আমি যেটা বলি সেটাই করি। রায়ার মনে পড়ে অনুষ্ঠানে মাকে না দেখে এশার ফোন দিয়ে মাকে কল করেছিল। তার মা তার সাথে কথা বলতে চায়নি। তখন সে কান্না করে মাকে জানিয়েছিল ইহানের কথা। রায়া ভাবে, ইহানকে কি তবে কেউ কিছু বলেছে? সে কাপা কাপা গলায় বলে, আমাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করুন, আমি ইহান খাবারের প্লেটটা পাশের ছোট টেবিলটায় রেখে রায়ার ঠোঁট দখল করে নেয়। রায়া সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। বারান্দা দিয়ে নিম নিম বাতাস আসছে। চুলগুলো যেন রায়ার মুখে এসে আঁচড়ে পড়ছে। রায়াকে চোখ বন্ধ করতে দেখে ইহান আরো ক্লোজ হতে শুরু করে রায়ার।
রায়া অবস্থা বেগতিক দেখে ইহানের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। ঘটে যাওয়া ঘটনায় ভীষণ রকম অপ্রস্তুত সে। ইহান এত কিছু বলার পরও যে এটা করে বসবে সেটা ধারণা করতে পারেনি সে। রায়াকে চুপ থাকতে দেখে ইহান মুচকি হেসে বলে, তুই চাইলে আমরা আরো গভীর হতে পারতাম। ভেবেছিলাম তুই আমাকে চাইছিস, এই জন্যই বারবার ওই গর্দবটার নাম মুখে আনছিস। ওর নাম উচ্চারণ না করে আমাকে আমার কথা রাখতে সহায়তা তুই করতেই পারিস রায়া। ভালোবাসি তোকে খুব। আমার ভালোবাসার দুর্য প্রস্থ বেসার্ধ তুই কোনোদিন পরিমাণ করতে পারবি না, গভীরতা কল্পনাও করতে পারবি না। যেটা করবই না সেটার প্রতি কোনোদিন ইচ্ছে পোষণ করা বিলাসিতা। ভালোবাসবি আমাকে, তুই নিজেকে যতটা ভালোবাসিস তার চেয়েও আমাকে বেশি ভালোবাসবি। আমাকে ছাড়া নিজের অস্তিত্ব কল্পনা করতে পারবি না। ভালোবাসতে না পারলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কাছে পাওয়ার জন্য এটুকু ছুঁয়ে দেওয়ার জন্য চটফট করবি। তুই ভালোবাসার মরণে মরবি খুব বিদকুটে হবে সেই মৃত্যু। তোর জীবনে একমাত্র পুরুষ হবো আমি। যে পুরুষের ভালোবাসা তোকে মাত্র অতিরিক্ত যন্ত্রণা দেবে সেই পুরুষ আমি। তুই আমাকে তোর সমস্ত শরীরে যত্ন করে মাখবি। আমার গন্ধতেই তোর চারপাশ চেয়ে থাকবে। তোর সবটা জুড়ে শুধু আমি আর আমি থাকবো। একসাথে দুজনকে ভালোবাসা নিশ্চয়ই সম্ভব না। আমি শুধু একজনকেই। ওই যে বললাম পুরুষের ভালোবাসা তোকে মাত্র অতিরিক্ত যন্ত্রণা দেবে সেই পুরুষ আমি। তুই শুধু আমাকে ভালোবাসবি। তোর সবটা জুড়ে শুধু আমি আর আমি থাকবো। ইহান রুম থেকে বেরিয়ে যায়। রায়া সেখানেই থ মেরে দাঁড়িয়ে ইহানের বলা কথাগুলো ভাবছে। কথাগুলো যেন তার কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছে। রায়া আর ইহানের ব্যক্তিগত সময় ছাড়া কয়েকদিন কেটে গেছে। ইহান এক প্রকার রায়াকে এড়িয়ে চলার চেষ্টায় আছে। রায়া রুমে থাকাকালীন ইহান ভুলে একবারও রুমে আসেনি। গোটা 4 দিন কেটে গিয়েছে, রায়া নিজের বাড়িতেও যায়নি। বাবা মা ভাইও একবার খোঁজ খবর অবধি নেয়নি। অভিমানের পাহাড় যেন দিনকে দিন বেড়েই চলেছে। সঙ্গীহীনতায় কাটছে প্রতিটা প্রহর। শব্দহীন চাপা কান্না বুকে বেঁধে আছে। না পারছে কাউকে কিছু বলতে, আর না পারছে সইতে। প্রতিটা মুহূর্তে নিজেকে আবিষ্কার করছে বিধ্বস্ত রায়া হিসেবে। জীবনের সবকিছু কেমন খেই হারাতে বসেছে। খাটে হেলান দিয়ে অতীতের কথাগুলো ভাবছিল রায়া। এমন সময় দরজায় নক করার শব্দে সেদিকে তাকিয়ে দেখে এশা দাঁড়িয়ে আছে। রায়া ইশারায় তাকে ভেতরে আসতে বলে। এশা এসে রায়ার সামনে আরাম করে বসে। আমি কিছু টাকা দিয়েছে, শাড়ি পরে থাকতে নিশ্চয়ই তোমার অসুবিধে হচ্ছে, তাই আমি বললো তোমাকে নিয়ে বাহিরে যেতে। তোমার যা যা লাগবে কিনে নিতে পারবে। কখন যাবে বলো? রায়া সোজা হয়ে বসে। বাড়ি থেকে বের হওয়ার উপায় অন্তত পাওয়া গেছে ভেবে মনে মনে বেশ খুশিই হয় সে। দুজন কথাবার্তা বলে ঠিক করে সন্ধ্যায় বের হবে। কেনাকাটার সাথে সন্ধ্যার পরিবেশটাও বেশ এনজয় করা যাবে। এশা চলে গেলেই রায়া সুন্দর একটা শাড়ি পছন্দ করে আলাদা করে রেখে দেয়। ঠিক করে আজই শাওনের সাথে দেখা করবে। রায়া আর এশা রেডি হয়ে একসাথে রুম থেকে বের হতেই দেখে ইরিনা বেগম ইহানকে খেতে দিচ্ছেন। রায়ার মনে পড়ে দুপুরে খাওয়ার সময় ইহান খাবার টেবিলে ছিল না। দুজন গিয়ে ইরিনা বেগমের সামনাসামনি দাঁড়ায়। রায়া ইহানের দিকে তাকিয়ে ইরিনা বেগমকে উদ্দেশ্য করে বলে, বড় মা, আসছি তাহলে, আমরা ফিরতে একটু দেরি হতে পারে। ইরিনা বেগম ইহানের প্লেটে বাড়তি ভাতটুকু দিয়ে বলেন, মেয়েদের সন্ধ্যার পর বাহিরে থাকতে হয় না, বেশি দেরি করিস না। ইহান প্লেটে ভাত নাড়াচাড়া করতে করতেই বলে, যখন আসিস সমস্যা নেই, দুজনে একটু সাবধানে চলাফেরা করিস। এই এলাকার কারো সাহস নেই তোদের ক্ষতি করার। ঘেরে রেখে দেবো না ওখানেই। আর এসে আমার ওয়ালেটে টাকা আছে, দুজন 2টা বুরকা কিনে নিয়ে আসবি। এরপরের বার থেকে দুজন বুরকা পরবি। দুজন বেরিয়ে যাওয়ার সাথে সাথে ইরিনা বেগম বলে ওঠেন, দুজনকে সাহস দিয়ে মাথায় তুলিস না। এভাবে চলাফেরা করলে মেয়েরা খারাপ হয়ে যায়। আমি আমার মেয়েকে শাসনে রাখতে পারবো, কিন্তু রায়াকে কিছু বলতে গেলে খারাপ শাশুড়ি হয়ে যাব। তার চেয়ে ভালো তুই এসব দেখ। চিন্তা করো না আম্মি, কিছু হবে না। আমি যতটুকু হতে দেবো ততটুকুই কেউ কিছু করতে পারবে। শপিং শেষ করে রায়া আর এশা রেস্টুরেন্টে এসে বসেছে। খাবারও অর্ডার দেওয়া হয়ে গেছে। ওয়েটার এসে জানালো 10 থেকে 15 মিনিট লাগবে। রায়া হঠাৎ কিছু মনে পড়ার মতো করে বলল, এটা আমি একটা জিনিস কিনে আনতে ভুলে গেছি। দুজন একসাথে তো আর যেতে পারবো না এখন, পরে গেলেও অনেক দেরি হয়ে যাবে। তুই বরং এখানে বস, আমি 5-7 মিনিটের মধ্যেই চলে আসছি। তোর ফোনে এমবি আছে তো না? এমবি থাকলে তোর বসে থাকতে খারাপ লাগতো না। হ্যাঁ, তুমি যাও, আমি এখানেই আছি। একটু তাড়াতাড়ি এসো, খেয়ে বাসায় ফিরতে হবে।
আমি যাব, কিনে নিয়েই চলে আসব, বেশি সময় লাগবে না। এশা সম্মতিসূচক মাথা নাড়িয়ে আবার ফোনে মন দেয়। রায়া নিজের সাইড ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। সে জানে শাওন এই সময় কোথায় থাকে। যতদিন তার সাথে এই সময়ে রাতে কথা হয়েছে, ফোনে কথা বলার সময় জিজ্ঞেস করলে একই জায়গার নাম বলেছে সব সময়। রায়া তাড়াতাড়ি করে হেঁটে স্টলের সামনে গিয়ে দাঁড়ায়। ভেতরে কয়েকজন ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যারাম খেলছিল। রায়া স্টলের ছোট ছেলেকে ডাক দিয়ে জিজ্ঞেস করে জানতে চায় শাওন এখানে আছে কিনা। ছেলেটা ভেতরে একবার দেখে জানায় শাওন ভেতরেই আছে। রায়া তার হাতে 100 টাকার নোট গুজে দিয়ে শাওনকে একবার ডেকে দিতে বলে। ছেলেটা ভেতরে চলে গেলে রায়া রাস্তার একপাশে গিয়ে দাঁড়ায়। মিনিট খানিকের মধ্যে স্টলের ভেতর থেকে লম্বা চওড়া স্বাস্থ্যবান ছেলে এক প্রকার দৌড়ে এসে রায়াকে জড়িয়ে ধরতে লাগলে রায়া তার বুকে হাত দিয়ে ঠেলে থামিয়ে দেয়। ছেলেটা সেখানেই দাঁড়িয়ে থাকে। রায়া স্পষ্টভাবে বলে ওঠে, শাওন। শাওন এলোমেলো ভাবেই কিছু বলতে গিয়ে ব্যর্থ হয়। মলিন মুখে শুধায়, কেমন আছো রায়া? রায়া কিছু বলে না, নিমিষ তাকিয়ে দেখছে শাওনকে। কতগুলো দিন কেটে গেছে, দুজনের দেখা হয়নি, এমনকি মুঠোফোনে বাক্য বিনিময়ও হয়নি। রায়াকে চুপ থাকতে দেখে শাওন আবার বলে ওঠে, তুমি তোমার শাওনকে ছেড়ে কেমন আছো? তোমার শাওনকে একবারও মনে পড়েনি তোমার? তুমি জানো আমি তোমাকে মনে করে কত কান্না করেছি, কতবার তোমায় কল করেছি জানো তুমি? তুমি আমাকে সেদিন নিতে কেন আসোনি শাওন? তুমি কিভাবে পারলে আমাকে ঠকাতে? তুমি জানো আমি স্টেশনে একলা একটা মেয়ে কিভাবে ছিলাম? বিয়ের আসর ছেড়ে পালিয়েছিলাম আমি শুধু তোমার কথা ভেবে, তোমার সাথে সংসার করব বলে। অথচ আজ আমাকে অন্য কারোর সংসার সামলাতে হচ্ছে। এসব তো আমি চাইনি শাওন, তবে কেন আমার সাথেই ঘটলো এসব? আমি তোমাকে নিতে স্টেশনে গিয়েছিলাম রায়া। আমাকে না নিয়েই ফিরে গেছিলে। বুক কাঁপলো না তোমার? স্টেশনের গেটে পা রাখতে দেখি মার কল, আব্বা অসুস্থ হয়ে গিয়েছিল। তোমাকে কিভাবে নিয়ে যেতাম বলো? আমি ভেবেছিলাম তুমি বাড়ি ফিরে গেলে বিয়েটা আর হবে না, কোনো না কোনোভাবে বিয়েটা তুমি ভেঙে দিবে, বিশ্বাস ছিল। রায়ার চোখ ছলছল করছে। চোখের পলক ফেলতেই দুফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল। রায়া নাক টেনে গাল মুছে বলল, বিয়ে আমি ভাঙতে পারিনি শাওন। তুমি একা এসেছো এখানে রায়া, আমি তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারছি না। অন্য কেউ তোমার সাথে থাকছে ভাবলে কান্না পায়। যে তোমাকে ছুঁইনি তাও তো বলো, যে তোমাকে ছুঁইনি তো বলো, তুমি আমারই আছো তো বলো না। ছুঁয়েছে শাওন, ইহান আমাকে খুব বাজেভাবে ছুঁয়েছে। কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়ে থাকে শাওন। রায়া কান্না করেই যাচ্ছে। শাওন কিছু একটা ভেবে চকিতে বলে ওঠে, রায়া তুমি আমার, সে তুমি যেরকমই হও, ইহান তোমাকে তোমার ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করেছে। আমি তোমাকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাব, আর থাকতে হবে না তোমার ওখানে। তুমি আমার সাথে আমার মানুষ হয়ে থাকবে। প্রিয় মানুষের মুখে এমন কথা শুনে আশার আলো দেখতে পায় রায়া। নিজের মনকে জিজ্ঞেস করে, পালিয়ে যাব শাওনের সাথে? বাবার যে সম্মানহানি হবে। পরে মনকে বুঝায়, তারা কেউ তো তার কথা শোনেনি, তাহলে সে কেন এত মানুষের কথা শুনবে? রাজি হয়ে যায় রায়া। প্রিয় মানুষের সাথে পালিয়ে যেতে সে প্রস্তুত। ঠিক করে এক্ষুনি পালাবে তারা, কারো কথা আর ভাববে না। রায়ার রাজি হওয়ায় শাওনও বেশ খুশি হয়। রায়ার দুবাহু ধরে বলে, তুমি এখানেই দাঁড়াও, আমার বন্ধুকে ব্যবস্থা করতে বলি। কিসের ব্যবস্থা করতে বলবে? রায়ার কথা না শুনেই ইহান একটু দূরে এসে কাউকে কল লাগায়। দূরে জ্বলতে থাকা লাইটের আলোয় শাওনের মুখে শয়তানি হাসি স্পষ্ট বোঝা যাচ্ছে। ওপাশ থেকে কল রিসিভ করতে শাওন বলে ওঠে, মামা কাম তো হয়ে গেছে। আব্বার শত্রুর মেয়ে বর্তমানে ইহান শেখের স্ত্রী নিজে পায়ে হেঁটে আমার কাছে চলে আসছে। সেদিন সম্মান ডুবাইতে পারেনি তো কি হয়েছে, আজ সব হবে। রাহাত আর নায়ককে ডাক দে, চারজন মিলে আজ মাস্তি করব। রুমটা ঠিক করে আইতেছি। কল রেখে রায়ার কাছে যাওয়ার উদ্দেশ্যে পেছনে ফিরতেই রায়াকে দেখে চমকে যায় শাওন। সাথে সাথে চোখ বড় বড় হয়ে যায় তার। রায়ার মুখে একসাথে ভয়, নিন্দা, তীব্র ঘৃণা পরিলক্ষিত। শাওন শুকনো ঢোক গিলে বলে, রায়া তুমি এখানে? রায়া নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে রাগে একটা সশব্দে চড় লাগিয়ে দেয় শাওনকে। শাওন গালে হাত দিয়ে দাঁতে দাঁত ঠকতে থাকে। হাত ধরে টেনে ফাঁকা জায়গায় নিয়ে যেয়ে বলে,
তোর সাহস তো কম না, তুই আমাকে চোর মারলি, এ শাওনকে চোর মারলি, জীবনের বয় নেই তোর। ভালোবাসার নামে এই নোংরা খেলা খেলতে বুক কাঁপলো না তোর? তুই আমাকে রেপ করার চিন্তা করছিস? রাজনৈতিক শত্রুতার জন্য তুই আমার ইমোশন নিয়ে খেললি, আর তোর জন্য আমি কিনা রুমে বসে দম বন্ধ করা কান্না কাঁদছিলাম। শাওন সাথে সাথে পকেট থেকে রুমাল বের করে কোনোভাবে রায়ার মুখটা বেঁধে নেয়। এক হাত দিয়ে শক্ত করে রায়ার 2 হাত মুঠোবন্দি করে ধরে কোনো একজনকে কল দিয়ে তাড়াতাড়ি সেখানে আসতে বলে। রায়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, চোখ দিয়ে তার অনবরত বাড়ি ঝরছে। ভালোবাসার মানুষের এমন কুৎসিত বিকৃত রূপ দেখতে হবে, এটা সে কখনো কল্পনাও করতে পারেনি। হঠাৎ পায়ে হাঁটুর নিচে কেউ পেছন থেকে লাথি দিতেই আঘাত লেগে টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায় শাওন। পিছন ফিরে তাকায় সে। রায়া কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখের বাড়িধারা থামেনি এখনো। রায়া নিজের মুখের বাঁধন নিজেই খুলে নেয়, দৌড়ে গিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে বলে ওঠে, ইহান। ইহানের পিছে কয়েকজন দাঁড়িয়ে আছে, হাতে তাদের লাঠি সোটা। 7-8 জনের মধ্যে কারো হাত শূন্য নেই, সবার মুখেই রাগের ছটা। ইহান রায়াকে বুকের বাম পাশে বাম হাত দিয়ে জড়িয়ে নিয়ে শাওনের দিকে এগিয়ে যায়। শাওন উঠবে এমন সময় আরেকবার জোরে লাথি দিয়ে ফেলে দেয়, হাতের উপর পা দিয়ে ডলতে থাকে আর বলতে থাকে, বউ হয়েও আমার, ওর শরীরে হাত দেওয়ার তুই কে? আমার বউ মারলে আমি মারবো, আর আদর করলে আমি করব। আমি ছাড়া অন্য কেউ ওর গায়ে পোলের টুকাও হাতে ভেঙে ফেলবো। ওর উপর সবুর শুধু অধিকার আমার। কানে ভালো করে ঢুকিয়ে নে কথাটা, আমার বউ হয়। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে বেধড়ক মারধর করতে থাকে। পেছনে থাকা ছেলেগুলো শাওনকে মারতে এগিয়ে আসতে চাইলে ইহান তাদের থামিয়ে দিয়ে বলে, ওকে তো আমি দেখে নিচ্ছি, আমার বউয়ের গায়ে হাত দিয়েছে, ওর হাত আমি ভেঙে গড়িয়ে দিব। শালা কুত্তার বাচ্চা আমার বউকে স্পর্শ করেছে। কিছুক্ষণের মধ্যে শাওনের 3 জন বন্ধু গাড়ি নিয়ে নির্দিষ্ট জায়গায় এসে মারপিট দেখে প্রথমে চলে যেতে চায়, তারপর সিদ্ধান্ত নেয় এবারের মতো ইহান শেখের কাছে ক্ষমা চেয়ে শাওনকে ফিরিয়ে নিয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। 3 জন গাড়ি থেকে নেমে এগিয়ে যেয়ে ইহানকে ধরে থামায়। সবাই শাওনের হয়ে ক্ষমা চায়। 2 জন মিলে শাওনকে মাটি থেকে টেনে তুলে দাঁড় করিয়ে দেয়। একজন বারবার শাওনের হয়ে ক্ষমা চেয়ে যাচ্ছে। ইহান বলে ওঠে, তোদের খুব ভালো করে চেনা আছে, কুত্তার সাথে থেকে থেকে তার মতোই কেউ করে যাচ্ছিস। আমার বউর দিকে যদি আরো একবার কাউকে নজর তুলতে তাকাতে দেখি, চোখ একদম তুলে নিব, মাথায় রাখিস। আমার জিনিস মানে সেটা শুধু আমারই, এখানে আমি অন্য কাউকে এক চুল পরিমাণও বরদাস্ত করবো না। ফার্দার যদি আমার এলাকার ত্রিসীমানে তোদের কাউকে দেখেছি, সেদিনই তোদের শেষ দিন হবে, মনে রাখিস। ইহান একজনকে ডেকে পুলিশকে কল করতে বলে রায়াকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। রায়া আর ইহানের বাড়ি ফিরতে ফিরতে 10টা পার হয়ে যায়। গাড়িতে 2 জন দুজনের সাথে একটা কথাও বলেনি। সারা রাস্তা রায়া চোখের পানি ফেলেছে। পৃথিবীর কোনো মানুষই নিজেকে, নিজের পছন্দ বা সিদ্ধান্তকে ভুল হিসেবে কিছুতেই মেনে নিতে পারে না। সারা পৃথিবীর মানুষ যখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তখন খুব দেরি হয়ে যায়। নিজেকে শুধরে নিতে নিতেই কিছু সম্পর্ক স্বকীয়তা হারায়। বাড়ির সামনে এসে গাড়ি থামলে রায়া গাড়ি থেকে নেমে পাশেই দাঁড়ায়। ইহান গাড়ি রাখার জায়গায় গাড়ি ঠিক করে রেখে এসে দেখে রায়া যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে আছে। ইহান গেটের ভেতরে ঢুকবে এমন সময় রায়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমি আগেই এসেকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, ওকে বলেছে আমি তোকে নিয়ে দেরিতে ফিরবো, ওভাবেই বাড়িতে বলেছে। এবার তুই স্বাভাবিক হয়ে বাড়িতে ঢুকলে আর কোনো সমস্যা হবে না। 2 জন একসাথেই বাড়িতে প্রবেশ করে। ইহান নিজের জন্য বরাদ্দকৃত রুমের দরজা হাট করে খুলে আবার দরজা আটকে দেয়। রায়া সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আর কোনো সাড়া শব্দ না পেয়ে নিজেও নিজের রুমের দিকে অগ্রসর হয়। রাতে আর কারো সাথে দেখা হয় না তার। রায়ার ঘুম থেকে উঠতে উঠতে 11টা বেজে যায়। সারা রাত ঘুমোতে পারেনি সে। সমস্ত দুনিয়ার দুঃখ কষ্ট যেন বুকে চেপে বসেছিল তার। বিছানাতে শুয়ে শুয়ে এপাশ ওপাশ করেছে সারা রাত। কখনো বা রুমে পায়চারি করেছে বা বারান্দায় দাঁড়িয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে দুঃখ বিলাস করেছে। ফ্রেশ হয়ে নাস্তা করে নিজের রুমে ফিরে আসবে এমন সময় ইরিনা বেগম রায়াকে নিজের রুমে ডাকেন। রায়া ইরিনা বেগমের পিছে পিছে রুমে প্রবেশ করেন। দুজনেই গিয়ে সোফায় বসে। ইরিনা বেগম ঠান্ডা মেজাজে বলতে শুরু করলেন, আমার ছেলে আমার সাথে সব কথা শেয়ার করে। যেহেতু আমার কম বয়সে বিয়ে হয়েছিল, তাই সব মিলিয়ে আমি আমার ছেলের চেয়ে 16 বছরের বড়। বয়সের বেশি পার্থক্য না থাকায় আমি আমার ছেলের সাথে খুব ভালোভাবে মিশতে পেরেছি।
এই যে তোর বড় বাবা মারা যাওয়ার পর কিন্তু আমি একা আমার ছেলে মেয়েকে মানুষ করেছি। আল্লাহ যদি আমাদের ওপর রহমত না রাখতেন এটা সম্ভব হতো না। ইহান যে তোকে পছন্দ করে এটা আমি অনেক আগে থেকেই জানি। ইহান বাহিরে পড়তে যাওয়ার সময় নিজেই তোর বাবার কাছে তোকে চেয়ে গিয়েছেন। শোন মা, সংসার জীবনে ভালো থাকার জন্য ভালোবেসে বিয়ে করাটা জরুরি না। বিয়ের পর পুরুষ আর নারী একে অপরকে ভালোবাসাটা জরুরি। নারীর মায়া বেশি। একসাথে থাকতে থাকতে পুরুষের মায়া খুব তাড়াতাড়ি জড়িয়ে যায়। আমার ছেলেকে ভালো না বেসে থাকা যায় না। আমার ছেলে তোকে প্রচণ্ড ভালোবাসে। যে ছেলে বাড়িতে 3 বেলা ওই টেবিলটায় বসে সবার সাথে বসে নাস্তা করে, সেই ছেলে আজ কদিন হয়ে গেল বাড়িতেই থাকছে না। তোদের মাঝে কি হয়েছে জানি না, শুধু বলবো যা হয়েছে ভুলে যা আর সব কিছু ঠিক করে নে। পাশাপাশি বাড়ি হওয়ায় তোর ব্যাপারে যে কিছুই জানি না তেমন না। ওসব নিয়ে শাশুড়ি হয়ে কথা বলতে চাই না। আর ওই ছেলে, বড়মা প্লিজ, আমি বাহিরের কোনো ছেলের কথা আর শুনতে চাই না। রায়ার এই ছোট্ট কথায় ইরিনা বেগমের মুখে হাসির রেখা দেখা দেয়। তিনি রায়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, দোয়া করি সুখী হও। রায়া মাথা নিচু করে নিচু স্বরে বলে, বড়মা আপনার ছেলেকে তো দেখছি না, উনি কোথায়? বাড়িতে নেই। তোর ওপর অভিমান হয়েছে তার, তাই নাকি একটু একাকিত্বের প্রয়োজন। তাই সে নিজেই 7 দিনের প্যাকেজ সাজে ও রওনা দিয়েছে। রায়া যেন আকাশ থেকে পড়ে। বিয়ের পর ছেলে মানুষ হানিমুনে এখানে ওখানে যায়, আর ইহান কিনা একা সময় কাটাতে অত দূর গিয়েছে। রায়াকে চুপ থাকতে দেখে ইরিনা বেগম বলে ওঠেন, আমাকে বলে গেছে তোকে দেখে রাখতে, তুই যেন বাহিরে বের না হোস। আমার এমনিতেও বাহিরে কোনো দরকার নেই। আমার বাবা মাও তো আমার কোনো খোঁজ খবর নেয় না। আমার কেউ নেই, কোথাও যাওয়ার নেই। পাগলি মেয়ে একটা। তোর সব আছে, সবাই আছে। সবচেয়ে বড় কথা আমার ছেলের মতো একটা স্বামী আছে তোর। দুজনের মাঝে আরো বেশ কিছুক্ষণ কথা চলে। ইরিনা বেগমের প্রতিটা কথা যেন মনে দাগ কাটতে থাকে রায়ার। নিজে যে কত বড় ভুল করে বসে আছে সেটা হাড়ে হাড়ে বুঝতে থাকে। মন খারাপ লাগছে ইহানের কথা ভেবে, প্রচণ্ড রাগ লাগছে নিজের প্রতি। সন্ধ্যা 7টার পর থেকে বারান্দায় বসে ইহানকে কল দিয়েই যাচ্ছে রায়া। বিকেলে এশাকে দিয়ে রায়ার ফোন আর চার্জারটা আনিয়ে নিয়েছিলেন ইরিনা বেগম। ছেলে আর ছেলের বউয়ের সংসার ঠিক করতে তিনি ভীষণ কর্মঠ। সন্ধ্যা থেকে 30 বারের বেশি কল করা হয়েছে রায়ার, কিন্তু ইহান ফোন তোলেনি। রায়ার ভীষণ মন খারাপ হচ্ছে। ইরিনা বেগমের কথাটা বারবার কানে বাজছে। সংসার জীবনে ভালো থাকতে হলে ভালোবেসে বিয়ে করা জরুরি না, বিয়ের পর সঙ্গীকে ভালোবাসা জরুরি। রায়া তার জীবনের কালো অধ্যায়ের সমস্তটা ছেড়ে ফেলতে চাইছে। সাথের মানুষটা এগিয়ে এলে হয়তো সব নতুন করে শুরু করা সম্ভব হতো। ইরিনা বেগম রাতের খাবারের জন্য ডাকতে এসে রায়াকে রুমে না পেয়ে বারান্দায় এসে দেখে রায়া ফোনটা পাশে রেখে বাহিরে তাকিয়ে কিছু একটা ভাবছে। ইরিনা বেগম কাঁধে হাত রাখতেই চমকে ওঠে রায়া। পেছনে তাকিয়ে ইরিনা বেগমকে দেখে মলিন একটা হাসি দিয়ে বলে, হ্যাঁ বড় মা বলেন। কত বাজে দেখেছিস? খেতে হবে না, খেতে আয়। আমার খেতে ইচ্ছে করছে না বড়মা। এসব আমি একদম শুনবো না। আমি ভাত বাড়ছি, গিয়ে তুই এখনই আসবি। একদম দেরি করবি না, আর কালকে বাড়ি যাবি। বাবা রাগ করে আছে, তুই ভুল করেছিলি তাই সব ঠিকঠাক করে নিতে হবে তো, তাই না? একটা কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার ছেলের মতো আর একটাও পাবি না। তুই শুধু এখন একটু পরিশ্রম করে ওকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে আয়। একটা মেয়ে চাইলে পুরুষকে যাযাবর বানাতেও পারে, আবার সংসারী পুরুষও বানাতে পারে। তুই আমার ছেলেকে তোর সুখের হাতিয়ার হিসেবে তৈরি করে নে। ইরিনা বেগম কথা শেষ করে চলে যান। রায়া আরেকবার কল দিতেই খেতে যাওয়ার কথা ভাবে। রায়া ফোন কানে ধরে গ্রিলের রং তুলতে থাকে চিমটি দিয়ে। ফোন রিসিভ হতেই চোখ খিঁচে বন্ধ করে নেয় রায়া। ওপাশে লোকটার কোনো সারা শব্দ না পেয়ে রায়া নিজেই বলে, কোথায় আপনি? ওপাশ থেকে উল্টো জবাব আসে, কেন, কি হয়েছে? ইহান ফোন কেটে দিলে রায়া দাঁতে দাঁত চেপে চিৎকার দিয়ে বলে ওঠে, শাশুড়ি আম্মা, আপনার ছেলে বাসায় আসুক আগে, তারপর বুঝিয়ে দেব কত মরিচে কত ঝাল।
আমি যেভাবে যে পরিস্থিতিতে তোকে চুয়েছি, তোর অনিচ্ছা সত্য ভালোবাসা চাপিয়ে দিয়েছি, এটা আমার ভুল। ভুল না, অন্যায় করেছি আমি, মেনে নিলাম। কিন্তু তুই যেটা করতে চেয়েছিলি সেটা কি ছিল? তোর আর আমার কাছে কি কাটাকুটি করে মিশমিশ হওয়া যায় না? ইহানের প্রশ্নের উত্তরে রায়া কিছুই বলতে পারছে না, চুপচাপ বসে নীরবতা পালন করছে আয়োজন করে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, মানুষ প্রতারিত হওয়ার পর নতুন করে ভালোবাসতে ভয় পায়। আমি খুব বাজেভাবে প্রতারিত হয়েছি, খুব 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 বাজেভাবে। আমি নিজেকে সব কিছু থেকে সরিয়ে নিচ্ছি, নিজেকে বদলে ফেলেছি। আমার পৃথিবীতে আমার মানুষ বলতে একজনও নেই। এইটা কি বড় শিক্ষা না আমার জন্য? মানুষ মাত্রই তো একদম এটাকে ভুল বলবি না, এটা অন্যায়, মাত্রা ছাড়া অন্যায়। আপাতত ক্ষমার বিষয়টা মাথায় আনতে চাইছি না। একাকিত্ব আমাকে গিলে খাচ্ছে, সঙ্গ প্রয়োজন। কিছু সময় মানুষের একাকিত্ব প্রয়োজন, নিজের ভুল বোঝার জন্য, নিজেকে চেনার জন্য, প্রায়শ্চিত্ত করার জন্য একাকিত্ব প্রয়োজন। আমার প্রয়োজন আর অনুভব করেন না? নাকি মৃত্যুসম অপরাধ করার ফলে আমার প্রতি থাকা ভালোবাসা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে? ভালোবাসতে ভুলে গিয়েছেন? একটা অন্যায় করার পর যতটুকু অপরাধবোধ হওয়া প্রয়োজন তার চেয়ে অনেক হয়েছে এবং হচ্ছে। একবার আসবেন না সামনে দাঁড়িয়ে, চোখে চোখ রেখে বলবেন না যে রায়া অনেক তো হলো, চলো আবার শুরু করি? তুই বিয়ের পর প্রাক্তনের সাথে চলে যেতে চেয়েছিলি, তোর মনে হয় খুব তাড়াতাড়ি তুই ক্ষমা পাবি। মৃত্যুদণ্ড দিবেন, বেঁচে যেতাম। দম বন্ধ হয়ে আসে আমার সময় সময়ে, বাঁচার তগিদে ছটফট করি, এসব আর করতে হতো না। এত অসম্মান নিয়ে বাঁচা যায় না। আপনি যেটুকু চিন্তা করেছেন না যে আপনার সাথে যদি এমন হতো যে আপনি কাউকে ভালোবাসেন আর বাড়ি থেকে আপনাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়েছে, হঠাৎ আগের সেই ভালোবাসার মানুষকে দেখলে হৃদয়টা লাফিয়ে উঠবেই। আমি কিছুতেই বলতে পারছি না যে আমার বউ অন্য কারোর সাথে। ইহান কথা বলতে গিয়ে থেমে যায়। নিজের বলা বাক্যটা কিছুতেই শেষ করতে পারে না, মুখ দিয়ে বের হয় না কথা। ইহানকে চুপ করে যেতে দেখে রায়া বলে ওঠে, মৃত্যু প্রয়োজন হয় এমন পরিস্থিতিতে ফেলে দেবেন না, এমন পরিস্থিতি তৈরি করবেন না প্লিজ, যেটা ভুল বা অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে করতে নিজের মৃত্যু কামনা করতে হয়। মানুষ নিজের ভুল বুঝতে একটা ধাক্কা যথেষ্ট। এই ধাক্কা আমার হাড়গোড় ভেঙে মাটিতে মিশিয়ে দিয়েছে। আমি আর উঠে দাঁড়াতে পারছি না। মানুষের মন থেকে যখন ভালো লাগা হারিয়ে যায়, তখন ভালো থাকাটাও বিদায় নেয়। আর ভালো থাকা বিদায় নিলে মানুষ যখন মৃত্যুর সাথে বন্ধুত্ব করতে উদ্গ্রীব হয়ে ওঠে, আমি কিন্তু সেভাবেই হোক নিজেকে বাঁচিয়ে নিতাম। আমি আমার সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপ ফেলার আগেই সবটা জেনে গিয়েছিলাম। যেটা করতে চেয়েছিলাম সেটা চাওয়া পর্যন্তই, আর এটাই আমার অপরাধ। রায়া আর কথা বলতে পারছে না। কান্না করে তার নাক মুখ বন্ধ হয়ে আসছে, গলা থেকে কথা বের হচ্ছে না। রায়া ফোনটা কেটে পাশে রেখে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। গোটা 4 সপ্তাহ পর ইহান রায়ার কল রিসিভ করেছিল। এই 4 সপ্তাহ রায়া প্রতিটা সেকেন্ডে নিজেকে পুড়িয়ে নিজেকে খাঁটি করে তৈরি করছে প্রতিনিয়ত। রায়ার কান্নার আওয়াজে দরজায় এসে নক করেন ইরিনা বেগম। রায়া চোখ মুছে বিছানা থেকে নেমে দরজা খুলে দেয়। ইরিনা বেগম শাড়ির আঁচল 2 ভাঁজ করে কাঁধে তুলে নিয়ে রুমে প্রবেশ করেন। রায়াও ইরিনা বেগমের পিছে পিছে গিয়ে সামনেই দাঁড়ায়। ইরিনা বেগম ইশারা করে বসতে বললে রায়া বাধ্য মেয়ের মতো বসে পড়ে। কান্না করছিলি? ইরিনা বেগমের হঠাৎ করা প্রশ্নে অপ্রস্তুত হয়ে যায় রায়া। ইরিনা বেগমের মুখের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নেয়, কিন্তু মুখ দিয়ে কিচ্ছু উচ্চারণ করতে পারে না। ইরিনা বেগম রায়ার কাছাকাছি গিয়ে বসেন। এক হাত দিয়ে রায়াকে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে বলেন, এই কয়েকদিনে তো কম কান্না করলি না, আর কত? আপনার ছেলে আমাকে মাফ করবে না বড় মা? আমি যে খুব বড় অপরাধ করে ফেলেছি। হ্যাঁ, অপরাধ করেছিস, কিন্তু আমি মেয়ে হিসেবে যেটুকু বুঝি, মেয়েদের মায়া অনেক বেশি গভীর, খুব বেশি ভালোবাসতে পারে। আর এই অতিরিক্ত ভালোবাসা যখন ভুল মানুষের প্রতি এসে, তখন আর কান্নার সীমা থাকে না। একটা মানুষের ভুল ঠিক করে নিয়ে নিজেকে নতুনভাবে গড়ে তোলার জন্য 1 মাস কম সময় না। কান্না করে নে, যত ইচ্ছে আজ কান্না করে নে। এরপর আর কোনোদিন যদি আমি তোকে কান্না করতে দেখেছি,
তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। আপনার ছেলে আমাকে আর কোনো দিন ভালোবাসবে না বড় মা। আগে আপনার ছেলের ভালোবাসা অসহ্য লেগেছে, আর এখন তার ভালোবাসা অসহ্য লাগছে। সব ঠিক হয়ে যাবে। ইহানকে বাসায় আসতে দে। পুরুষ মানুষকে ঠিক করে রাখতে নরম না, কঠোর হতে হয়। আমি সব সময় তোর পাশে আছি। শুধু আমার ছেলেকে একটু ভালোবাসিস। ইহান তোকে খুব ভালোবাসে, তাই তো এত কিছু সহ্য করে নিতে পারছে না, কষ্ট পাচ্ছে তোর মতোই। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না বড় মা। উনি কিভাবে ক্ষমা করবে? তবে গোটা একটা মাস আমার কাছে এক যুগ মনে হয়েছে। উনি দূরে থেকে কেন এত শাস্তি দিচ্ছে আমাকে? বাসায় এসে কি শাস্তি দেওয়া যায় না? আসবে, অপেক্ষা কর। এসে আর শাস্তি দেবে না, সব কিছু ঠিক করে নেবে, দেখিস। এখন ঘুমিয়ে পড়তো, ঘড়িতে দেখ 1:30 বাজে। না খেয়ে না ঘুমিয়ে নিজের কি অবস্থা করেছিস দেখেছিস একবারও? ঘুমাবো। অনেকদিন ঠিক মতো ঘুমাই না। আপনার ছেলে তো শান্তি দিচ্ছে না আমায়। আমি কিন্তু পুরনো রায়াকে চাই, যে মিশুক প্রকৃতির, বেশি কথা বলতে পছন্দ করে, সারাক্ষণ ওর পেছনে লেগে থাকে, যার জীবনে মজাটাই সব। কথা দে আমাকে, তুই আর কান্না করবি না। কথা দিলাম বড় মা, খুব বেশি কষ্ট না হলে কান্না করব না। ঠিক আছে, এবার শুয়ে পড় তো দেখি। ইরিনা বেগম রায়াকে শুইয়ে দিয়ে রুমের লাইট বন্ধ করে রুম থেকে বেরিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলেন আর ভাবেন কবে যে সবকিছু ঠিকঠাক হবে। ইরিনা বেগম চলে গেলেও রায়ার সারা রাত আর ঘুম হয় না। বিছানা এপাশ ওপাশ করতে করতেই সময় কেটে যায়। ফজরের আজান শুনে বিছানা থেকে উঠে অজু করে নামাজটা আদায় করতে দাঁড়িয়ে যায়। শেষদাতেই যেতেই যেন কান্না নির্দ্বিধায় ভেতর থেকে বেরিয়ে আসে। রায়ার ঘুমোতে ঘুমোতে ভোরের আলো ফুটে যায়। দুপুরে রান্না বসিয়েছেন ইরিনা বেগম। এশা রান্নার কাজে সাহায্য করছে। ইরিনা বেগম মাছ ভাজছেন। ইহানের পছন্দের রান্নাগুলো প্রায় সবগুলোই শেষ করেছেন তিনি। রান্নাঘরের একপাশে রাখা ফোনটা বেজে উঠতেই ইরিনা বেগমের মুখে হাসি ফুটে যায়। এশাকে ডেকে বলেন, এশা, মা চা তো, দরজা খুলে দিয়ে আয়। এশা কলিং বেলের আওয়াজ না পেয়ে জিজ্ঞেস করে, কেন? কেউ তো আসেনি। রায়াপুর মা চলে যাবার পর তো আমি দরজা আটকে দিয়ে এসেছি। আমি তো কলিং বেলের আওয়াজ শুনলাম না। তুমি শুনেছো? আচ্ছা, যাচ্ছি। বলেই এশা রান্নাঘর থেকে বেরিয়ে দরজা খুলে দিতে চলে যায়। কিছুক্ষণ পর এশা দৌড়ে রান্নাঘরে এসে ইরিনা বেগমকে বেশ উচ্ছ্বাসের সাথে বলে, মা, ভাইয়া এসেছে। তুমি বুঝলে কি করে? ফোন দিয়েছিল। তুই যা তো ছাদ থেকে ধুয়ে দেওয়া কাপড়গুলো নিয়ে আয়। অনেক রোদ বাহিরে, বেশিক্ষণ জামা কাপড় বাহিরে থাকলে রং নষ্ট হয়ে যাবে। ইরিনা বেগম রান্না করতে করতে আল্লাহকে ডাকতে থাকেন, দোয়া করতে থাকেন যেন এবার এতদিন পর ইহান আর রায়ার মাঝে সবকিছু ঠিক হয়ে যায়। অনেক তো হলো ভুল বুঝে ইগো নিয়ে কষ্ট নিয়ে দূরে থাকা। ওরা দুজন ভেতরে ভেতরে শক্ত সম্পর্ক তৈরি না করলে যে কেউ এসে তাদের আলাদা করে দিয়ে চলে যাবে। ইহান রুমে প্রবেশ করে দেখে রায়া তখনও বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে। ছোট বাচ্চা ছেলে মেয়ে যেমন সমস্ত বিছানা দখলে নিয়ে ঘুমোয়, রায়াও ঠিক ওভাবেই ঘুমোচ্ছে। ইহান নিজের ব্যাগটা রেখে রায়ার দিকে এগিয়ে গিয়ে মাথার পাশে বসে। প্রায় 1 মাস পর এই মুখটা সে দেখে। মুখটা মলিন হয়ে যায় ইহানের। কি অবস্থা হয়েছে রায়ার! এই মেয়েটা রাতে তাকে কল দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল। ইহান মনে মনে ভাবতে থাকে, এই মেয়েটা কি জানে তার কান্নার আওয়াজ বুকের ভেতরের সবকিছু একদম তছনছ করে দেয়। ইহান আলতো করে রায়ার গালে ঠোঁট ছুঁয়ে দেয়। কপালে মুখে এলিয়ে থাকা চুলগুলো সরিয়ে দিতেই রায়া চোখ মেলে তাকায়। ইহানকে দেখে তার চোখ দুটো যেন আরো বড় আর গোল হয়ে যায়। চিৎকার দিয়ে বলে, আম্মা, ভূত! ইহান চকিতে রায়ার মুখ চেপে ধরে নিজের ঠোঁটে আঙুল দিয়ে ইশারায় চুপ করতে বলতেই থাকে। আমি তোকে কিছু করেছি? এমন চিৎকার দিচ্ছিস কেন? আমি তোকে আদর করেছি, চুমু খেয়েছি, নাকি শক্ত হাতে তারপর মেরেছি, কোনটা? রায়া মাথা এপাশ ওপাশ নাড়াচ্ছে আর অস্পষ্ট আওয়াজ করে যাচ্ছে। ইহান রায়ার মুখ থেকে নিজের হাত সরিয়ে নেয়। রায়া উঠে বসে হাঁপাতে থাকে। ইহান বিছানার নিচে থেকে আলমারির চাবি নিয়ে রায়াকে দেখিয়ে বলে, আমি চাবি নিয়েছিলাম আর তুই চিৎকার শুরু করে উঠেছিস, বেয়াদব মেয়ে। এই রুমে আমার ঘুমের সময় কেউ আসে না। এভাবে চোখ খুলে আপনাকে দেখে ভয় পেয়ে গেছি। তার উপর আপনি তো বাড়িতে ছিলেন না। দিন দুপুরে নিশ্চয়ই ভূত আসবে না, তাই না? আসতেও তো
পারে, কিন্তু আপনি কখন আসলেন? বাড়িতে নিয়ে আইসেন, বিষ খাইয়ে আগাছা সাফ করে ফেলবো। এই গালে শুধু চুমু দেওয়ার জন্য একটা চুমু দেন। ইহান রায়ার কাছ থেকে উঠে এসে আলমারির লক খুলতে খুলতে রায়ার আড়ালে হাসতে থাকে। মেয়েটা বড্ড পাজি। ইহান নিশ্চিত এই মেয়ের সাথে থাকলে রাগটা আর কিছুতেই ধরে রাখতে পারবে না। এমনিতেই রাতে কান্না করে মনটা গলিয়ে দিয়েছে। এতগুলো দিন নিজেকে কঠোর করে রেখেছিল, কিন্তু পুরো একটা মাস কথা না বলে ভালো না লাগায় মাকে জানিয়ে তাড়াতাড়ি সুদূর ঢাকা থেকে চলে এসেছে। আপনাকে একটু জড়িয়ে ধরি। ইহান আলমারির সিক্রেট ড্রয়ার থেকে কিছু ইম্পর্ট্যান্ট কাগজ খুঁজছিল। এমন সময় রায়ার এমন আমতারজনিত গলা শুনে পিছনে ঘুরে তাকায়। ইহান আবার আলমারির দিকে তাকিয়ে উঁচু স্বরে বলে ওঠে, কি চাই এখানে? আমি তোর সাথে এখানে প্রেম করতে আসিনি রায়া। আমার কাছাকাছি আসার চেষ্টাও করবি না। আমাকে আমার মতো থাকতে দে। আপনি আমার জন্য বাসায় আসেননি? ওর জন্য কেন আসবো? এখানে আমার প্রয়োজন ছিল, বিদায় এসেছি। আমি জানি আপনি আমার জন্য এসেছেন। চরিত্রহীন কোনো মেয়ে জায়গা নেই আমার জীবনে। ইহানের কথায় চোখ ঘোলাটে হয়ে যায় রায়ার। বুকের মধ্যে অদ্ভুত ব্যথা শুরু হয়। চারপাশ অন্ধকার হয়ে আসতে শুরু করে। একটা মানুষ যখন সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেবে, একটা মানুষের জন্য, শুধুমাত্র একটা মানুষের জন্য নিজেকে তার দিকে এগিয়ে দিবে, সেই মানুষটাই বোধহয় ছেড়ে যাওয়ার সাহস দেখায়। অপ্রিয় থেকে প্রিয়, আবার প্রিয় থেকে অচেনা হওয়ার পথ বুঝি এমনই হয়। রায়ার চোখ টলমল করছিল। রায়ার কোনো সাড়া শব্দ না পেয়ে ইহান পেছনে ফিরে তাকায়। রায়া চোখের পলক ফেলতেই দুফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে। রায়া ইহানের দিকে অনিমেষ তাকিয়ে আছে। ভারী গলায় বলে ওঠে, সবকিছু এভাবেই শেষ হয়ে যাবে সত্যি সত্যি? আপনি আমার সাথে এমন করলে আমার বেঁচে থাকার শেষ আশাটুকুও সলতেহীন মোমবাতির আলোর মতো নিভে যাবে। রায়া প্লিজ, আমার এসব আর শুনতে ইচ্ছে করছে না। মানুষ তো ফাঁসির আসামিকেও ভালোবাসে, তার জন্য কষ্ট হয়। আমার জন্য আপনার একটুও কষ্ট হয় না, আর একটুও ভালোবাসেন না। ইহান কোনো জবাব দেয় না। নিজের প্রয়োজনীয় কাগজগুলো নিয়ে বিছানার উপর চলে যায়। রায়া কিছুক্ষণ স্থির থেকে সেখান থেকে বাহিরে চলে যায়। রায়া চলে যেতেই ইহান দৌড়ে এসে দরজায় উকি দিয়ে দেখে রায়া চোখ মুছতে মুছতে রান্নাঘরের দিকে যাচ্ছে। নিজের কোমরে দুই হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সে মনে মনে ভাবতে থাকে, এভাবে আর কতক্ষণ? নিজের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ একটু ভালোবাসা পাওয়ার জন্য এত আহাজারি করছে, আর সে কিনা প্রতিশোধ নিচ্ছে। রায়া তো ঠিকই বলেছিল, সে অন্যায়ের কথা ভেবেছিল ঠিকই, কিন্তু আসল কাহিনী বুঝতে পেরে পিছিয়ে এসেছিল তো। ইহান বিড়বিড়িয়ে বলে ওঠে, এই মেয়ের থেকে কি আর দূরে থাকা সম্ভব হবে? বুকে জড়িয়ে নেওয়ার জন্য বুকটা তো আনচান করছে। মরুভূমিতে এক ফোঁটা পানির জন্য মানুষ যেমন তৃষ্ণার্ত থাকে, আমিও তেমন রায়া নামক পিপাসায় কাতর হয়ে আছি। রায়া রান্নাঘরে গিয়ে ইরিনা বেগমকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপনার ছেলে আমাকে সত্যি আর ভালোবাসে না বড় মা। আমি কি করব এখন? আপনার ছেলের কথায় বোঝা যায়। তাহলে তোর এত কিছু ভাবতে হবে না। তুই আবার কান্না করছিস? আমাকে না কথা দিয়েছিলি? আপনার ছেলে বাজে ব্যবহার করেছে আমার সাথে। ওকে, আমি দেখে নিব। তুই যা ফ্রেশ হয়ে আয়, আজ সবাই একসাথে খেতে বসবো। কালকে আমাকে তাড়াতাড়ি ডেকে দিও। আজ রাতে ঘুম হয়নি, সকালে ঘুমিয়েছি জন্য দেরি হয়ে গেছে। আমার ছেলেটা যে তোর কান্নার সহ্য করতে পারে না, চলে এসেছে তোর কাছে, এতটুকু বুঝলি না? খাবার টেবিলে বসে সবাই রায়ার জন্য অপেক্ষা করছিল। ইহান মায়ের সাথে কথা বলছিল। এশা আর রায়া দুজনই এখনো আসেনি। ইহান গলা উঁচু করে এশার রুমের দিকে তাকিয়ে এশাকে ডাক দিতেই এশা বেরিয়ে এসে খাবার খেতে বসে যায়। ইহান রায়াকে না ডেকে মাকে বলে, আম্মি তুমিই রায়াকে ডাকো। এশা পাশ থেকে বলে ওঠে, তুমি ডাকছো না কেন? তোমার বউকে তুমি ডাকো। জানো কি পরিমাণ কান্না করেছে বেচারি তোমার জন্য? তুমি তো লাকি। চুপ, বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? শিখিয়ে দিতে হবে আবার? আমাকে কিছু শেখাতে হবে না, তুমি বরং গুগলকে জিজ্ঞেস করো, টিউটোরিয়াল দেখে শিখে নাও যে বউয়ের সাথে কেমন ব্যবহার করতে হয়। আমি তোমার মেয়েকে বলে দাও, বেশি কথা বললে কিন্তু আমি ওকে তুলে ছাদে থেকে ফেলে দেব। ওরে নীল পড়ে যে, তা কোত্থেকে পড়ে? দেশ থেকে আসলে নাকি আকাশ থেকে পড়লে?
এশার কথা শুনে সবাই বাম পাশে তাকায়। রায়া নীল শাড়ি পরে লজ্জা মাখা মুখে খাবার টেবিলের দিকে এগিয়ে আসছে। ইহানের পাশে এসে দাঁড়িয়ে ইরিনা বেগমকে উদ্দেশ্য করে বলে, কেমন লাগছে আমাকে বড় মা? ইরিনা বেগম মুখে হাসি ফুটিয়ে বলেন, খুব সুন্দর লাগছে, তাই না রে ইহান? শর্ট হেয়ারে শাড়িতে কি সুন্দর মানিয়েছে তোকে, কারো নজর না লাগুক। রায়া ইহানের দিকে তাকিয়ে আছে নিজের প্রশংসা শুনতে। পৃথিবীর সব নারীর অধিকার আছে শাড়ি পরলে ব্যক্তিগত মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার। পৃথিবীর সব পুরুষের উচিত নারী শাড়ি পরলে পরিমাণগতভাবে বেশি বেশি ভালোবাসা, অন্যায় করলে ক্ষমা করে দেওয়া। রায়ার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকা দেখে ইহান বলে ওঠে, মা মেয়েদের বড় চুলই ভালো লাগে, ছোট চুল ছেলেদের জন্য। আর হ্যাঁ, শাড়িতে একটু ভালোই লাগছে। বাড়িতে যেসব টি শার্ট পরে থাকে ওসব দিয়ে তো তুমি রান্না করে পাতিল ধরো। রায়া রাগী চোখে ইরিনা বেগমের দিকে তাকালে ইরিনা বেগম রায়াকে ইশারায় ইহানের পাশে বসতে বলেন। রায়া একটা বড় শ্বাস টেনে নিজেকে নিয়ন্ত্রণ করে ইহানের পাশে ধপ করে বসে পড়ে। সবাই খাওয়া শুরু করেছে। ইহান ভাতের এক লোকমা মুখে নিতেই নিজের পায়ে সুরসুরি অনুভব করে। ভাত মুখে দিয়ে টেবিলের নিচের দিকে তাকিয়ে দেখে রায়া তার পা ইহানের পায়ের উপর রেখে সুরসুরি দিয়েই যাচ্ছে। ইহান পা সরিয়ে রায়ার দিকে তাকাতেই রায়া ঠোঁট দিয়ে চুমুর ইশারা করতেই ইহানের হেঁচকি উঠে যায়। ইরিনা বেগম তাড়াতাড়ি করে পানির গ্লাসটা ইহানের দিকে বাড়িয়ে দেয়। ইহান ঢকঢক করে গ্লাসের সম্পূর্ণ পানিটুকু খেয়ে নেয়। রায়া পাশে বসে মিটি মিটি হাসছে। রায়ার হাসি দেখে ইহান চোখ বড় বড় করে রায়ার দিকে তাকাতেই রায়া হাসি বন্ধ করে খাবার প্লেটে মন দেয়। খাবার খাওয়া শেষ হতেই একে একে সবাই গিয়ে হাত ধুয়ে নিচ্ছে। হঠাৎ কলিং বেলের আওয়াজে এশা দরজা খুলতে চাপে। ইহান তাকে থামিয়ে দিয়ে নিজেই দরজা খুলতে যায়। দরজা খুলে ওপাশে অপরিচিত এক লোককে দেখে ইহান জিজ্ঞেস করে, জি বলুন। দরজার ওপাশ থেকে লোকটা বলে, ইহান শেখের নামে পার্সেল এসেছে। আমি ইহান শেখ, কে পাঠিয়েছে সেটা লেখা নেই স্যার। ঠিক আছে, আমাকে দিন। ফর্মালিটিস পূরণ করে ইহান পার্সেলটা রিসিভ করে নেয়। হঠাৎ কে পার্সেল পাঠালো, বিষয়টা বেশ ভাবাচ্ছে ইহানকে। পার্সেলটা উল্টে পাল্টে দেখতে থাকে আর ভাবতে থাকে, কি আছে এখানে, আর পাঠালোই বা কে? আমার থেকে চুমু নেন না, অন্য মেয়ের দেওয়া এত কিছু নিচ্ছেন কিভাবে? কোন মেয়ে আপনাকে পাঞ্জাবি ঘড়ি ওয়ালেট পাঠিয়েছে? আমি থাকতে আবার কোন মেয়ে আপনার উপর নজর দিচ্ছে? ইহান পার্সেল খুলে ভূত দেখার মতো বসেছিল। বিছানার উপর দুইটা পাঞ্জাবি রাখা, একটা সাদা আর একটা গাঢ় খয়েরি, একটা ঘড়ি, ওয়ালেটও পাশে রাখা। ইহান সেগুলো থেকে চোখ ফিরিয়ে রায়ার দিকে তাকায়। রায় প্লিজ, সবসময় জ্ঞান জ্ঞানানি আমার ভালো লাগে না। তুই তোর মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে প্লিজ। দূরত্ব ঘুচিয়ে কাছে আসতে চেয়েছিলাম, দূরে সরিয়ে দিলে আমার আর ফেরা হবে না। মেয়েদের অভিমান অনেক বেশি, সহ্য করতে পারবেন না। রায়া বারান্দায় চলে যায়। ইহান মাথায় হাত দিয়ে ভাবতে থাকে, কে পাঠালো এসব। এত এত চিন্তার মাঝে রায়ার এসব কথা একদমই ভালো লাগছিল না ইহানের। সবগুলো জিনিস উল্টে পাল্টে বারবার দেখতে থাকে। গিফট পাবে মেয়েরা, শাড়ি চুড়ি, পৃথিবীতে যত প্রসাধনী আছে সব পাবে। ছেলেরা কেন গিফট পাবে, তাও আবার সারপ্রাইজ গিফট? সারপ্রাইজ গিফট তো না, যেন টেনশনের বস্তা। ইহান উকি দিয়ে বারান্দায় দেখে রায়া বারান্দার গ্রিল ধরে নিজের বাড়ির দিকে তাকিয়ে আছে। ইহান মায়ের কাছে শুনেছে রায়া একটাবারের জন্য নিজের বাড়িতে যায়নি। রায়ার সকালে ঘুমানোর অভ্যাস, তাই রায়ার মা মাঝে মাঝে এসে দেখে গেছেন। ইহান রায়ার কাছে যাবে এমন সময় রায়ার ফোনে মেসেঞ্জারে মেসেজ আসার শব্দ হতেই ইহান ফোনটা হাতে নেয়। স্ক্রিনে মেসেজ নোটিফিকেশন দেখা যাচ্ছে। ইহান স্পষ্ট দেখতে পেল সেখানে লেখা, দোস্ত 4000 টাকা খরচ হয়েছে ইহান ভাইয়ের ওষুধ কিনতে, বিকেলে আমি তোকে বাকি 1000 টাকা ব্যাগ দিয়ে দেব। ইহান মেসেজটা দেখে খানিকক্ষণ থ মেরে দাঁড়িয়ে যায়। মাথায় যেন ঢুকেও কিছু ঢুকছে না। রায়া এসব করেছে, আর এমন ভাব করলো যেন সে কিছুই জানে না। ইহান ফোনটা রেখে বারান্দায় চলে যায়। রায়ার পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, সরি। রায়া পাশে না তাকিয়ে বলে, কেন? বাজারের মোড়ের ওখানে নীল রঙের একটা বাড়ি আছে না, ওখানে একটা মেয়ে আছে তোর মতো সুন্দর দেখতে। বর্ষা গায়ের রং, কিন্তু ওর চুলগুলো অনেক বড়। ওদিকে গেলেই বারান্দায় এসে আমাকে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার এখন সন্দেহ হচ্ছে ওই মেয়েটা এসব দেয়নি তো? দিতেও পারে, তাই না বল? ভালোবেসে যেহেতু পাঠিয়েছে, নষ্ট করা উচিত হবে না। কোনো মেয়ে আপনাকে পছন্দ করে, নিয়ে চলুন আমাকে তার কাছে, আমি এক্ষুনি দেখব তাকে। দেখ কি করবি, হিংসে হবে দেখে। হলে হোক,
হোক আপনার কি? ওই মেয়ের মুখে আমি এসিড নিক্ষেপ করব। চেয়ারম্যানের মেয়ে আমি, সাহসের কিছুই দেখেননি। দেখতে চাই, দেখা একটু সাহস। রায়া 2 পা এগিয়ে এসে 1 পা ইহানের পায়ের উপর রাখে। এই প্রথম রায়া নিজের ইচ্ছেতে ইহানের কাছে আসে। নিজের পায়ে প্রেয়সীর স্পর্শ পেয়ে সমস্ত শরীর যেন আন্দোলিত হয়, নিশ্চুপ হয়ে যায় ইহান। দুজন একে অপরের চোখে নিজেদের সীমাবদ্ধ করে নেয়। দুজন যেন ঘোরের মধ্যে চলে যাচ্ছে ধীরে ধীরে। রায়া নিজের আরেকটা পা ইহানের পায়ের উপর রাখতেই ইহান রায়ার পড়ে যাওয়া আটকাতে কোমর জড়িয়ে ধরে। রায়া ইহানের পায়ের উপর পা উঁচু করে দাঁড়িয়ে পড়ে। রায়ার সমস্ত শরীর কাঁপছে। সেদিনের প্রথম ছোঁয়ায় কোনো অনুভূতি অনুভব হয়নি রায়ার। আজ যেন পেটের নাড়ি অবধি কাঁপাকাঁপি করছে। রায়া ঠিকমতো দাঁড়িয়ে থাকতেও পারছে না। রায়া ইহানের ঠোঁটের দিকে নজর ফেলে ধীরে ধীরে সেটাকে গন্তব্য মনে করে এগোতে থাকে। ঠোঁটে ঠোঁট স্পর্শ করতেই রায়ার শরীর যেন একটা ঝাঁকুনি দিয়ে ওঠে। সাথে সাথে দুজন চোখ বন্ধ করে নেয়। ইহান রায়ার কোমর শক্ত করে জড়িয়ে ধরে প্রেয়সীর সাথে ভালোবাসাময় প্রথম চুম্বন উপভোগ করতে থাকে। দুজন যেন বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। মহাকাশ থেকে যেমন কোনো কিছু হঠাৎ কোথাও ছিটকে পড়ে, ঠিক তেমনই যেন রায়া আর ইহান পৃথিবী নামক গ্রহ থেকে ছিটকে যায়। বাস্তব থেকে তারা এখন ধরা ছোঁয়ার বাহিরে। এসা ভাইয়া ভাইয়া করে ডাকতে ডাকতে রায়া আর ইহানের রুমের দিকে আসতে থাকে। এশার গলা অস্পষ্ট থেকে স্পষ্ট হতেই রায়া আর ইহান দুজন নিমিষেই দুজনকে ছেড়ে বারান্দার 2 প্রান্তে চলে যায়। রায়া একবার ইহানের দিকে তাকাতেই দেখে ইহান অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে। রায়া লজ্জায় মাথা নিচু করে নেয়। ইহান রায়ার সামনে থেকে রুমের দিকে পা বাড়ায়। ইহানের মুখে হাসি লেপ্টে আছে। এশাকে দেখেই মুখটা গম্ভীর করে নেয় সে। তোর ভাইয়াকে আমি চুমু খেয়েছি, গভীর যে চুমু আছে না ওটা। আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেছে, নারীও কাঁপছে জানিস। কথাগুলো বলতে না পেরে। কিছু হয়নি, তুই কিছু বলবি? হ্যাঁ, তোমার সবুজ শাড়িটা দাও, সেই দিন কিনেছিলে না ওটা। আলমারি থেকে নিয়ে নেসো না প্লিজ, আমি রুমে যেতে পারবো না। ও মা, নিজের রুমে যেতে পারবে না কেন? পারবো না বলতে, যেতে ইচ্ছে করছে না। এশা রুমে এসে উকি দিয়ে ইহানকে দেখতে না পেয়ে বলে, না ভাইয়া রুমে নেই। আচ্ছা চলো। রায়া এশার সাথে রুমে চলে আসে। রুমে এসে আসলে ইহানকে দেখতে পায় না সে। শুকনো একটা ঢোক গিলে আলমারির দিকে চলে যায়। আলমারি থেকে এশার পছন্দের সব কিছু বের করে এশার হাতে দিতেই এশা সেগুলো নিয়ে চলে যায়। রায়া বিছানায় রাখা ইহানের জন্য নেওয়া জিনিসগুলো দেখতে এগোবে, ঠিক তখন ওয়াশরুমের দরজা খোলার শব্দ হয়। রায়া যেন সেখানে স্ট্যাচু হয়ে যায়। রায়া মনে মনে নিজেই নিজেকে নোংরা অকথ্য ভাষায় গালি দিতে থাকে। মনে মনে নিজেকেই শাসায়, কেন যে তখন ওরকম বেহায়ার মতো কাজ করতে গেলি। এখন এই লোকটার সামনে দাঁড়াবে কি করে? এই লোকটা তোকে এখন কথায় কথায় লজ্জা দেবে, দেখে নিস। রায়া ইহানকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে অসহায় চোখে তার দিকে তাকিয়ে থাকে। ইহানের মুখভঙ্গি কোনো কিছুই বলছে না, কিছুর আভাসও দিচ্ছে না। তবে কি আগাম বার্তা ছাড়া কোনো কিছু ঘটবে? ইহানের সাথে তোর সম্পর্ক তৈরি না হলে আমাকে বল মা। একটা ভুল তো করেছিস, সেই ভুলে সারা জীবনের জন্য তোকে বয়ে বেড়াতে হবে না। আমি রায়ানকে বলেছি, ও ডিভোর্সের সব ব্যবস্থা করে দেবে। তুই চাইলে এখান থেকে যেতে পারিস, তোকে কেউ বাধা দেবে না। মায়ের কথায় ভ্রু কুঁচকে তাকায় রায়া। রাবেয়া বেগম বুঝতে পারছেন না তিনি ভুল কিছু বলছেন কিনা। রায়া পেছন থেকে চুলগুলো গুছিয়ে সামনে আনতে আনতে বলে, মা, এতগুলো দিন পর এ বাড়িতে এসেছি মনটা ভালো করতে। আজে বাজে কথা বলে প্লিজ মেজাজের 12টা বাজিয়ে দিও না। রেগে কিছু বললেই বলবা আমি আগের মতোই বদমেজাজি আছি, নিজেকে বদলে ফেলিনি। আর তোমার ছেলেকে নিষেধ করে দিও আমার লাইফে যেন নাক না গলায়। এতদিন তো তোমাদের কোনো খোঁজ খবর নেয়নি। আমার প্রতি এত দরদ তোমার ছেলের দেখাতে হবে না। আমি যেমন আছি সেরকমই ভালো আছি। আপনি আমার সাথে কাছাকাছি না থাকলে আমার ভীষণ খারাপ লাগবে, চারপাশটা খুব ফাঁকা ফাঁকা লাগবে। ইহান আর রায়া বিয়ে বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ইহান জানায় এখন সে রায়াকে ওখানে রেখে চলে আসবে, এখানে একটা জরুরি কাজ আছে। ইহানের কথা শুনে রায়া উক্ত কথাটি বলে মুখ ফুলিয়ে ড্রেসিং টেবিলের সামনে রাখা চেয়ারটায় বসে থাকে। ইহান শার্টের হাতা ফোল্ড করতে করতে রায়ার পাশেই বিছানায় বসে বলে,
আমি যত তাড়াতাড়ি সম্ভব ওখানে ফিরবো। আমি নিজেও তো সবার সাথে সময় কাটাতে চাচ্ছিলাম, কিন্তু কি করব বল, কাজ তো করতেই হবে। এই বয়সে পরিশ্রম করতেই হবে শেষ বয়সে ভালোভাবে দিন কাটাতে। আর আমার যদি কিছু হয়ে যায় তোর জন্য তো রেখে যেতে হবে কিছু, তাই না? একদম বাজে কথা বলবেন না। সব সময় এরকম আজে বাজে কথা আপনার মুখে এসেই থাকে, তাই না? সময় সুযোগ বুঝে বের করে দেন। এখানে বসে বসে আর আজে বাজে কথা শুনতে চাইছি না। চলুন, আমাকে রেখে আসুন। ইহান এগিয়ে গিয়ে রায়াকে পেছন থেকে জড়িয়ে ধরে। রায়া বারবার ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। ইহান রায়ার কাঁধে থুতনি রেখে বলে, আমি ছাড়া তোর জীবনে আর কেউ না আসুক কোনোদিন। আসবে না। আমি যার সাথে এখন ভালো আছি তার সাথেই থাকতে চাই। হয়তো কিঞ্চিত পরিমাণ ভালোবাসি। কিঞ্চিত পরিমাণে ভালোবাসিস, তবে সেটা আমাকেই বাসিস। রায়া মুচকি হেসে ইহানের দিকে ফিরে তাকে জড়িয়ে ধরে। ইহানও দেরি না করে রায়াকে বুকের সাথে মিশিয়ে নেয়। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য পশ্চিমে মাথা ডুবিয়েছে। রায়া খয়েরি শাড়িতে নিজেকে আবৃত করেছে। রাস্তার পাশেই ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইহানের জন্য অপেক্ষা করছিল সে। রায়ান আর ইহান দুজন অতীতের সবকিছু ভুলে মাঠে বসে গল্প করছে। দুনিয়া সবকিছু যেন এতদিন পর দুজন ভুলতে বসেছে। রায়ান বিদেশে কিভাবে সময় কাটিয়েছে, পড়াশোনা সবকিছু ইহানকে বলতে থাকে। ইহানও রায়ানকে তার সবকিছু জানায়, বিদেশ থেকে ফিরে কিভাবে রাজনীতিতে এসেছে, আবার রায়ার কথা ভেবে ওসব ছেড়ে ব্যবসার কাজে মন দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। দুজনের কথা বলার সময় ইহানের হঠাৎ মনে পড়ে রায়াকে রিকশায় তুলে দিয়ে সে বলেছিল বাসায় পৌঁছে কল দিতে, কিন্তু প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গেছে রায়া কল দেয়নি। ইহান সাথে সাথে রায়াকে কল দেয়, কিন্তু কল রিসিভ হয় না। ইহানকে চিন্তিত দেখে রায়ান বলে, কি হয়েছে, এমন করছিস কেন? রায়া কল রিসিভ করছে না। বাসায় হয়তো ব্যস্ত আছে। না, আমি আর রায়া বেরিয়েছিলাম একটু, আর তখনই তোদের ঝামেলা লাগে। রায়কে রিক্সায় তুলে দিয়ে বলেছিলাম বাড়ি পৌঁছে কল দিতে, ও আমাকে এখনো কোনো কল দেয়নি, এমনকি কল রিসিভও করছে না। আমার চিন্তা হচ্ছে চারপাশে শত্রুর তো অভাব নেই, তাই না? ওপরে আল্লাহ আছে, তারপর ওর বাবা, ভাই আর স্বামী আছে, কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, এখানে আমার মন টিকছে না। আমারও একটু কেমন যেন লাগছে। রায় ঠিক আছে তো? চল তো ভাই প্লিজ। ইহান আর রায়ান দুজনই বসা থেকে উঠে দাঁড়ায়। দুজনে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। রায়ানের বাইকের কাছে এসে দুজন বাইকে উঠে পড়ে। রায়ান ইহানকে বাইকের চাবি দিতে চাইলেও ইহান জানায় এখন সে পিছনে উঠেই যাবে, তাই রায়ান আর জোর করেনি। দুজন মিনিট দুয়েকের মধ্যেই বাসায় পৌঁছে যায়। শামসুজ্জামান সাহেব তখন এশার নামাজ পড়ে বাসায় আসছিলেন। ঈশান আর রায়ান দুজনকে একসাথে দেখে যেন ভূত দেখার মতো তাকিয়ে থাকেন তিনি। রায়ান সেটা খেয়াল করে বলে ওঠে, কি হয়েছে আব্বু, ভূত দেখেছ নাকি? শামসুজ্জামান ধীরে বলে ওঠেন, ভূত দেখার চেয়েও ভয়ঙ্কর জিনিস দেখেছি। ইহান আর রায়ান একসাথে। এখন ভালো লাগছে? সেটা পরের বিষয়। কিভাবে কি হলো? আমার দুই ছেলে একসাথে? ইহান এতক্ষণ কোনো কথা বলেনি। এখানে আর দাঁড়িয়ে থাকতে না পেরে বলে ওঠে, কাকা বাড়িতে আসেন, এখানে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। তখন রায়কে রিক্সায় তুলে দিয়ে বলেছিলাম বাসায় এসে জানাতে, কিন্তু সে জানায়নি। এমনকি আমার কলও রিসিভ করছে না। ও ঠিক আছে কিনা কে জানে। মেয়ের জন্য ইহানের এমন চিন্তা দেখে শান্তি অনুভব করেন শামসুজ্জামান সাহেব। তিনি ইহানকে বলেন, এত চিন্তার কিছু নেই, রায়া হয়তো ভুলে গিয়েছে কল করতে। ইহানকে শান্ত করতে তিনি বলেন, আমি যখন নামাজে যাই তখন রায়া রিক্সা থেকে নেমেছে। রায়া আমাদের বাড়িতেই আছে। আমি ওকে ওর মায়ের কাছে রেখে এসেছি। বলেছিলাম ইহান বাড়ি ফিরলে বাসায় নিয়ে যাবে। ইহান এতক্ষণে শান্ত হয় এটা ভেবেছে রায়া ঠিক আছে। বাহিরে তিনজনের কিছুক্ষণ কথাবার্তা হয়। স্টলে হয়ে যাওয়া ঘটনাটা দুজনে জানায় শামসুজ্জামানকে। তিনিও বলেন এবার তিনিই সব দেখে নেবেন। তিনজনে কথা শেষ করে বাড়ির ভেতরে প্রবেশ করে। রায়া আর তার মা রাবেয়া বেগম তখন রান্নাঘরে। রাবেয়া বেগম রুটি বানাচ্ছেন আর রায়া মায়ের সাথেই রান্নাঘরে বসে আছে। রায়া মাঝে মাঝে চুলোয় বসানো গরুর মাংস নেড়ে দিচ্ছে। কিছুক্ষণ আগে রাবেয়া বেগম এশা আর ইরিনা বেগমকে বলে এসেছেন রাতে এখানে খাওয়ার কথা। রায়ার কথা শুনে রাবেয়া বেগম মনে মনে আশার আলো সঞ্চার করেছিলেন এটা ভেবেছে আজ হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। ইহান আর রায়ান হয়তো আবার সেই ছোটবেলার মতো এক হবে। মা মেয়ে গল্প করছিলেন, এমন সময় তিনজনকে একসাথে দেখে রাবেয়া বেগম রায়াকে ডাকতে থাকে। রায়া সামনে তাকিয়ে দেখে রায়ান আর ইহান একসাথে। রায়া কেমন
এক পলকে চেয়ে থেকে বসা থেকে উঠে দাঁড়ায়। রায়ান রান্নাঘরের দিকে আসতে থাকে। ইহানও রায়ানের পিছু পিছু সেদিকেই আসছে। শামসুজ্জামান সোফায় গিয়ে বসেন। তিনি আজ শুধু সবার একত্র হওয়াটা দেখবেন। রায়ান ধীর পায়ে রায়ার সামনে গিয়ে দাঁড়ায়। রায়ার চোখ টলমল করছে। এতগুলো মাস পর সে তার ভাইয়ের মুখোমুখি হয়েছে। এতগুলো দিন সে লুকিয়ে লুকিয়ে ভাইকে দেখেছে আর কান্না করেছে। ভেবেছে কাছে থেকে দূরত্ব বাড়ানোর চেয়ে দূরে থাকাই তো ভালো ছিল। রায়ান কিছু বলছে না। রায়া আর ওভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে না পেরে বলে ওঠে, ভাইয়া। রায়ান তার বোনকে এক ঝটকায় নিজের বুকে নিয়ে নেয়। রায়া ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। রায়ান নিজেও কান্না করছে। রাবেয়া বেগম আর ইহানের চোখ টলমল করছে, কিন্তু শামসুজ্জামানের মুখে হাসি লেগে আছে। ছেলে মেয়ে দুজনকে এক হতে দেখে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন শামসুজ্জামান সাহেব। রায়া ভাইয়ের বুক থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। নাক টানতে টানতে বলে, এতদিনে আমার কাছে আসার কথা মনে পড়লো? দুই হাত দিয়ে মুখটা মুছে নিয়ে বলে ওঠে, আমি তো দূরের মানুষ। দূরের মানুষ দূরে থাকবে না তো কোথায় থাকবে? তুমি দূরের মানুষ, কাছের মানুষ হয়ে উঠতে পেরেছি কি? ভাইয়া হও তুমি আমার। দুই ভাই বোনের মান অভিমান চলতে থাকে। রায়া হঠাৎ খেয়াল করে রায়ানের নাকের পাশে কেটে গেছে। ড্রয়িং রুমে রাখা ফার্স্ট এড বক্স নিয়ে এসে রায়ানকে চেয়ারে বসিয়ে দিয়ে কথা শোনাতে থাকে। রায়ান ইহানের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। মেয়েরা বুঝি তার ব্যক্তিগত মানুষের প্রতি এরকমই যত্নশীল হয়। রায়ার শাসনে রায়ান হাসতে হাসতে ইহানকে উদ্দেশ্য করে বলে, ইহান, তোর মনে হচ্ছে না রায়া ছোট হয়ে আমাকে একটু বেশি শাসন করছে? একদম ঠিক করছে। আমার রায়া ভুল কিছু করতেই পারে না, ও যা করবে সেটাই ঠিক। বইয়ের পক্ষ নিয়ে কথা বলা শিখে গেছিস? মুহূর্তের মধ্যে এশা আর ইরিনা বেগম বাসায় প্রবেশ করে। রায়া আর রায়ানের এমন হাসি খুশি মুহূর্ত দেখে দুজন বেশ অবাক হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই ভাই বোনের কীর্তি দেখছে। বিষয়টা কেমন যেন আশ্চর্যজনক লাগছে তাদের কাছে। ইরিনা বেগমকে দেখতে পেয়ে রায়ান বলে ওঠে, বড়মা, আপনার ছেলে কিন্তু সব বিষয়ে বউকে সাপোর্ট করা শিখে গেছে। রায়ানের মুখে বড় মা ডাক শুনে ইরিনা বেগম হেসে দুজনের দিকে এগিয়ে গিয়ে বলেন, আমি তো আমার ছেলের বউয়ের সাপোর্টে আছি। কি গো রাবেয়া, তুমি নেই? হ্যাঁ হ্যাঁ, আমিও রায়ার দলে। সবার কথা শুনে রায়া হেসে ফেলে। আজ তার ঈদের মতো আনন্দ লাগছে। সবকিছু কতদিন পর ঠিক হলো। ধৈর্য ধরে থাকলে আল্লাহ কখনো নিরাশ করেন না। সবার এত হাসি খুশি মুহূর্ত দেখে এশা বলে ওঠে, এত ভালো একটা মুহূর্ত ক্যাপচার করে রাখলে কিন্তু মন্দ হতো না। আজকের দিনটা বারবার ফিরে তো আসবে না। ফ্রেমবন্দি করে রাখলে মাঝে মাঝে অনুভব করা যেত। শামসুজ্জামান সাহেবও বলে ওঠেন, হ্যাঁ সবাই এদিকে এসো, আজকে একটা ছবি ওঠা যাক। সবাই সানন্দে একসাথে হতে এগিয়ে আসে। ইহান ছবি তোলার প্রস্তুতি নিয়ে বলে ওঠে, সবাই ওখানে বসো, এশা আর রায়ান নিচে বসবি। আর সবাই সোফায় বসুক, আমি ছবি তুলে দিচ্ছি। রায়া ইহানের দিকে এগিয়ে এসে হাত ধরে টেনে সবার কাছে নিয়ে এসে বলে, আজ কারো দূরে থাকা চলবে না। ফোন সামনে রেখে টাইমের সেট করলেই হয়ে যাবে। আমি দূর থেকে ভালো করে দেখে শুনে ছবিটা তুলে দিই। পরবর্তী ছবিতে আমি আসবো। দূর থেকে দেখতে হবে না, আসুন তো। রায়ান নিজের ফোনটা সামনে রেখে ইহানের হাত ধরে টেনে নিজের পাশে বসিয়ে দেয়। রায়া টাইমার সেট করে মা আর বাবার মাঝে গিয়ে বসে পড়ে। সাথে সাথে দারুণ একটি ক্লিক হয়ে যায়। রাত 10টা। রায়া ব্যালকনিতে চেয়ারে হেলান দিয়ে বসে চাঁদ দেখছে। ইহান এতক্ষণে ব্যালকনিতে পা রাখে। হাতে ধোঁয়া ওঠা নুডলসের বাটি। রায়ার পাশের চেয়ারটায় বসে রায়ার হাতে নুডলসের বাটি ধরিয়ে দিয়ে বলে, নে কে নে, বরের হাতে নুডলস না খেয়ে তোর ভালোই লাগছিল না? এবার কে নে, রান্না করে নিয়ে আসলাম। এখন আবার খাইয়েও দিতে হবে? হ্যাঁ, খাইয়ে দিতেই হবে। দিবেন না? দিচ্ছি বলেই ইহান রায়াকে খাইয়ে দিতে শুরু করে। খানিক বাদে ইহানের হাত থেকে বাটিটা নিয়ে রায়াও ইহানকে খাইয়ে দেয়। খাওয়া দাওয়া শেষ করে দুজন কিছুক্ষণ চন্দ্রবিলাস করে রুমে আসে। হঠাৎ মেসেঞ্জারে মেসেজ আসার শব্দ পেয়ে রায়া ফোনটা হাতে নেয়। রায়ান তার ফোনে তোলা ছবিগুলো পাঠিয়েছে। সাথে ছোট করে একটা মেসেজ লেখা, ছবিগুলো সুন্দর না? আমার বোনের পছন্দের মানুষটাও আসলেই সুন্দর। আমি শুধু দেরিতে চিনলাম। আমার বোনটা সব সময় ভালো থাকুক তার মানুষটাকে নিয়ে। রায়ানের মেসেজ দেখে মুচকি হাসে রায়া। মেসেজের উত্তর হিসেবে ভালোবাসি ভাইয়া লিখে পাঠিয়ে দেয়। ইহান শুয়ে শুয়ে ফোন চাপছিল। রায়া তার দিকে এগিয়ে এসে রায়ানের পাঠানো ছবিগুলো ইহানকে দেখিয়ে বলে, কত শত মানুষের সুখ ভালোবাসা আমি দূর হতে দেখেছি আর ভেবেছি
কত কিছু আমি কখনো পাবো। অতপর আজ আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভাগ্যবতী। আমার ভাগ্যকে আমারই কেমন হিংসা হচ্ছে, এত ভাগ্যবতী আমি। ইহান মুচকি হেসে রায়াকে বুকে জড়িয়ে নেয়। পরম যত্ন আর ভালোবাসায় ইহানের বুকে মাথা রাখে রায়া। এ যেন এক প্রকার স্বর্গসুখ।